কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফাইসা নিশা আমার ব্লগ পেজ থেকে লাইভে আসছি। আপনারা বিগত কতদিন ধরে দেখতেছেন যে আমি আমার সোশ্যাল মিডিয়াতে কিছু না বলেও অনেক কিছু বলতেছি। আমি কমেন্টগুলো সরাই দিতেছি কারণ এখানে ভালো খারাপ অনেকে অনেক কিছু বলবেন। আমি আমার কথা বলা অবস্থায় এই জিনিসগুলো নিতে পারবো না, সেই জন্য আমি কমেন্টটা হাইড করে দিচ্ছি। আপনারা যদি কমেন্ট করতে থাকেন, আমার এগুলোতে আপাতত কিছু যায় আসতেছে না। আমি সোশ্যাল মিডিয়াতে আজকে প্রায় অনেক বছর যাবত, অ্যান্ড এর ভিতরে আমার কন্ট্রোভার্সি শেষ নাই। একটা মেয়ে মানুষের গায়ে যত পরিমাণ দাগ লাগা প্রয়োজন, আমার গায়ে সবগুলা দাগ আছে। অ্যান্ড আমি এটা গর্ব করি না, এটা আমার গর্বের বিষয় না, কখনো এটাকে গর্ব করে চলি নাই। যতবার কন্ট্রোভার্সিতে পড়ছি, প্রথমবার যখন আমার এক্স হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যায়, ওই টাইমে আমি পাগলামি ছাগলামি করে লাইভে এসে খুব কান্নাকাটি করছি, চুল টুল কাটছি। এগুলা নিয়ে আপনারা অনেক হাসাহাসি করছেন, অনেক ধরনের কথাবার্তা বলছেন, বাট আমি তখন এত কিছু বুঝে উঠতে পারিনি। আমি খুব একা ফিল করছিলাম, বিধায় আমার যেটা ভালো, আমি কিছুই বুঝতে পারিনি, ভালো খারাপ কোনোটাই না, যেটা মনে হয়েছে আমি ওইটাই করছি। যাক গেল। এরপর আমার সিলেটের বিষয় নিয়েও আপনারা অনেক, পুরো বাংলাদেশ অনেক মাতামাতি হয়েছে, খুবই লজ্জার বিষয়। আমি লাইভে এসে ফাঁসিও দিতে চাইছি, উইচ ইজ ট্রু, এটাও খুবই লজ্জার বিষয়। এগুলো ভালো কিছু না। তো একটা মেয়ের লাইফে যখন এত কিছু হয়ে যায়, আমি আজকে চেষ্টা করব কোনো ধরনের কান্নাকাটি না করে জাস্ট আমি আমার ভ্যালিড পয়েন্টগুলো রাখার জন্য। আমি জানি লাইভে এসে কিছু বললে এগুলোর কোনো ধরনের সলিউশন আসে না। আমি এখানে কোনো সলিউশন নিতে আসি নাই, কারণ আমার যেটা করার সেটা আমি থানা থেকে করে আসছি। আমি মাত্র থানা থেকে আসছি, অ্যান্ড আমি আমার নিজের সেফটির জন্য জিডি করে আসছি। এখন আপনারা ধরতেই পারতেছেন যে একটা মানুষ কখন জিডি করে। অবশ্যই কোনো একটা বড় সিচুয়েশন না হলে সে জিডি করতে যায় না, কারণ আমি জানি আজকের এই লাইভের পরে আমার ওপরে অনেক ধরনের হার্ম আসতে পারে, অনেক ধরনের বাজেভাবে আমাকে হেনস্থা করতে পারে। আমি আমার নিজের সেফটির জন্য আমি জিডি করে আসছি। এখন আপনাদেরকে আমি কথাগুলো বলি। যখন একটা মেয়ের গায়ে এত ধরনের, এত বাজেভাবে এত দাগ লেগে যায়, তখন ওই মেয়েটা চায় যে তার লাইফটা আর স্পয়েল না হোক, সে সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন করুক। এটা প্রত্যেকটা মেয়েরই চাওয়া। আমরা যারা মেয়ে মানুষ আছি, আমাদের জীবনে কি যে একটা বিয়ে, একটা সংসার, পারফেক্ট একটা লাইফ, যেখানে আর কোনো ধরনের কোনো ছল ছাতুরি কিছু নাই। তো আমিও সেই পথেরই পথিক। সোশ্যাল মিডিয়ায় সারা জীবন থাকবো না। এই ফেস, এই বয়স, এই সব কিছু সারা জীবন থাকবে না। আস্তে আস্তে আমার বয়স বাড়তেছে। এখন আমার বয়স 27+। এই সামনের বছর ফেব্রুয়ারি 3 তারিখে আমার 28 বছর পড়ে যাবে। মানে একটা মেয়ে মানুষ 30 বছর হলেই তার বয়স বলতে গেলে শেষ। তার প্রেগনেন্সি বলেন, তার সাংসারিক লাইফ বলেন, সবকিছুই বলতে গেলে অলমোস্ট ডান। তো আমার এই পর্যায়ে এসে আমি এরকম ভাবে লাইভে এসে আমি এইসব কথাগুলো বলবো, যেটা আমি কখনো এক্সপেক্টও করি নাই। আমি একটা ছেলের সাথে রিলেশনশিপে যাই 2023 সালের নভেম্বরের 6 তারিখ। ছেলেটার নাম হচ্ছে মেহেদি হাসান পাটোয়ারি মিথুন। সে আমার এলাকারই এবং খুবই গণ্যমান্য ব্যক্তি, প্লাস হচ্ছে তারা খুব প্রভাবশালী। তাদের তুলনায় আমি কিছুই না। ওই ছেলের সাথে রিলেশনশিপে যাওয়ার একটাই রিজন ছিল, তাকে একটাই কথা বলা হয়েছিল, সে আমার ব্যাপারে প্রত্যেকটা জিনিস রিড করছে। সে আমার সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া পার্সন, আমার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষ জানে। কেউ যদি নাফাইসা নিশাদের সার্চ দেয়, আমার সবকিছু চলে আসবে, এটাই স্বাভাবিক। আমার কোনো কিছু লুকানোর নাই। বাট যারা কিনা হচ্ছে অফলাইন পাবলিক, তার ব্যাপারে আপনি কতটুকু জানবেন বা কতটুকু বুঝবেন, সে আপনাকে যতটুকু বলবে বা তার সারাউন্ডিং এ যারা থাকবে তাদের থেকে আপনি যতটুকু শুনতে পারবেন, ওইটাই সত্য। এর বাইরে আপনি কিছু জানতে পারতেছেন না, কারণ সে তো সোশ্যাল মিডিয়াতে নাই, আপনি কিভাবে জানবেন? তো সে আমার ব্যাপারে সবকিছু রিড করে সে আমার কাছে আসে, তার সাথে আমার কথোপকথন হয়।
কয়েকবার কথা হওয়ার পরে আমরা জাহাঙ্গীরনগর দেখা করি 2023 সালে। জাহাঙ্গীরনগরে আমরা দেখা করি, কয়েকবার দেখা করার পরে 1.5-2 মাসের মাথায় সে আমাকে প্রপোজ করে। তখন তাকে আমি একটাই কথা বলেছিলাম, দেখেন আমার লাইফে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি ডিভোর্সড, আমার অনেক ধরনের ইস্যু হয়েছে, সোশ্যাল মিডিয়াতে সবকিছু পাবলিক করা। ওনাকে আমি জেনুইনলি এই কথাগুলো বলছি। আমি জাস্ট মুখ দিয়ে আজকে কথা বলবো না, আমার কাছে ভ্যালিড প্রমাণ আছে, আমি প্রত্যেকটা প্রমাণ তুলে ধরবো। এখানে আমার জাস্টিস পাওয়ার কিছু নাই, বাট প্রতিনিয়ত যেহেতু আমার সোশ্যাল মিডিয়া করে খাইতে হবে, কারণ আমি তো একটা স্বাভাবিক লাইফ চাইছিলাম, যে আমি বিয়ে শাদী করব, আমার জামাই থাকবে, সে আমাকে কামাই করে খাওয়াবে, লাইফে যেভাবে চালাবে সেভাবেই চলবো। ঠিক যেরকম একটা সাংসারিক জীবনে একটা মেয়ে থাকতে চায়, আমিও আমার লাইফে এত ঝড়ঝাপের পরে ওই জিনিসটাই চাইছি। তো চাইছি বিধায় আমি কোনো ধরনের রিলেশনশিপে জড়াইতে চাই নাই, আমি ডাইরেক্ট বিয়ে করতে চাইছি। তো উনি বলছে, মাত্র শুরু করলাম, যদি একটু ভালোবাসার ভেতরে না থাকি, তুমি যদি আমাকে প্রপারলি নাই জানো, তাহলে তুমি আমার সাথে কিভাবে থাকবা। তো আরো বলছে যে আমি তোমাকে বিয়ে করার জন্য তোমার সাথে রিলেশনশিপে আসছি, আমি যেন তেন ছেলে না, আমাকে আর 10টা ছেলের সাথে মিলায়ও না। হ্যাঁ, তোমার লাইফে অনেক পাস্ট আছে, অনেক কাহিনী আছে, ঠিক আছে, আমি সবকিছুকে উপেক্ষা করে শুধু তোমাকে দেখে, তোমার মুখটা দেখে, তোমার মনটা দেখে আমি তোমাকে ভালোবাসছি। তো আমি তোমাকে চাই, আমি চাই তুমি আমার বউ হও। তো আমার কিছু সমস্যা আছে, উনি আমাকে রিলেশনশিপের প্রথমেই বলছিল আমার কিছু ঝামেলা আছে, এই ঝামেলাগুলো শেষ হওয়ার পরে আমি এই দেশে থাকবো না, আমি দেশের বাইরে তোমাকে নিয়ে চলে যাব, তোমার কি কোনো আপত্তি আছে? এখন রিলেশনের প্রথমেই আমি কি বলবো, কি বুঝবো? তা আমি বলছি যে দেখেন, আমি তো আপনাকে বললাম যে আমার লাইফের এত সমস্যা, সেই জায়গায় আমি একটা নতুন রিলেশনশিপ করে আপনি কিছুদিন পর আমাকে ছেড়ে দিবেন না, তখন আমার গায়ে আরেকটা কালি লেগে যাবে, আমি এই জিনিসগুলো চাই না। তো উনি আমাকে আশ্বাস দেয় যে তোমার প্রুফের জন্য আমি কি করতে পারি। তো আমি বলছি যে আপনি আপনার ফ্যামিলিকে জানান, আপনার ফ্যামিলির সাথে আমাকে কথা বলাই দেন, আমার ফ্যামিলির সাথে আপনি কথা বলেন, 2 ফ্যামিলি কথা বলুক, ওরা জানাজানি, ওদের ভিতরে জানাজানি থাকুক যে হ্যাঁ এই ছেলে আর মেয়েটা একটা সম্পর্কের ভিতরে আছে। তো উনি এটাতে সহমত জানায় যে ঠিক আছে, আমি আমার ফ্যামিলিতে বলবো, আমার মা অনেক ফ্রেন্ডলি, আমার মাকে আমি সবকিছু জানাবো। ব্যাস, আমাদের রিলেশনশিপটা স্টার্ট হওয়ার কিছুদিনের ভেতরেই উনি আমাকে কাইন্ড অফ ইগনোর করা স্টার্ট করে। কেন ইগনোর করা স্টার্ট করে? আমার যে ডিভোর্স হয়েছে, আমার এলাকায় কিছু সার্টিফাইড আছে, ওই টাইপের আছে কতগুলা, তো যারা কিনা ম্যাগি প্রকৃতির, তো ওরা সামহাও জানতে পারছে যে আমি মিথুনের সাথে সম্পর্কে লিপ্ত আছি। তো তারা তাকে টেক্সট করে বলছে যে এই মেয়ের পাস্ট ভালো না, এই মেয়ে অনেক খারাপ, এই মেয়ের এক্স হাজবেন্ডের সাথে ডিভোর্স কেন হয়েছে জানেন, সে কক্সবাজারে এটা করছে সেটা করছে, এর অনেক কিছু কাহিনী। তো এগুলা বলার পরে উনি আমাকে ইগনোর করা স্টার্ট করে। আমার মাঝখানে 2 মাস খুব ভালো, 2 মাস আমাদের রিলেশনশিপ খুব ভালো, মাখো মাখো চলতেছে। 2 মাসের ভেতরেই যখন উনি এটা আবার জানতে পারে যে আমার এক্সের সাথে ডিভোর্স হয়েছে, তো এগুলা তো উনি আগে থেকে জানে। তো জানার পরে উনি এটা নিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তো আমি তো যেহেতু ভাই একটা ভাঙা মানুষ, তার মধ্যে উনি আমাকে আশ্বাস দিছে ওনার ফ্যামিলিকে জানাবে, সেই জায়গায় এই মানুষটা যখন আমাকে ইগনোর করা স্টার্ট করে তখন কিরকম লাগে আমার কাছে। প্রত্যেকটা জিনিসের উনি আমার সাথে কবে থেকে রিলেশনশিপে গেছে, রিলেশনশিপে যাওয়ার পরে আমি কি কি মোমেন্ট পার করছি, কতবার কান্না করছি, সবকিছু কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেই নাই। এই যে আমার সিলেট ইনসিডেন্টসের পরে আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় ঘেটে দেখবেন, আমি কখনো সিম্প্যাথি গেইন করার জন্য বা ওইরকম ভাবে কান্নাকাটি করে কখনো কিছু বলি নাই, কারণ আমি জানি সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করে কোনো কিছু সমাধান পাওয়া যায় না, সমাধান আসবে না। যাই হোক, উনি আমাকে ইগনোর করা স্টার্ট করে। তো আমি রিজনটা জানতে চাই যে আপনি কেন আমাকে ইগনোর করতেছেন, আপনি তো আমার পাস্ট সম্পর্কে সবকিছু জানেন, আমি আপনার থেকে কোনো কিছু লুকাই নেই। তো টানা বানা অনেক কিছু আমাকে কয়েকদিন ইগনোর করলো, এরপরে বলল আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, যা হয়েছে হয়েছে, যে আমাকে যা যা বলুক না কেন আমি কানে নিব না, আমি তোমাকে ভালোবাসি, মানে আমি তোমাকে ভালোবাসি। তো আমি বললাম তাহলে আপনি 2 দিন পরে পরে আমার সাথে এরকম করবেন, তা আমিও তো একটা মানুষ, আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে থাকি, আমার যদি মন মাইন্ড ঠিক না থাকে আমি প্রমোশন করব কিভাবে, আমি আমার কাজকর্মগুলো করব কিভাবে, আমি আমার দিন রুজি চালাবো কিভাবে, কারণ উনি তো আমাকে খরচ দেয় না। আর আমি ওই টাইপের মানুষ না যে একটা মানুষের সাথে আমি রিলেশন সব খরচ চালাইতে হবে, এটার প্রমাণও আমি দিব।
একটু ওয়েট, আমার মা কল দিছে। হ্যাঁ আম্মু, হ্যাঁ শাবানা আসছে, আমি একটু লাইভে, ফোনটা রাইখা দাও, কাটো। সরি, কল আসছিল দেখে কেটে গেছে। তো আমি ওনাকে বলছি আপনি দুদিন পরে পরে যদি আমার সাথে এরকম করেন তাহলে এই জিনিসগুলোকে আমি কিভাবে হ্যান্ডেল করবো, আমি তো কাজে মনোযোগ দিতে পারতেছি না। কথা বললো না আমি লাইভে, আমি তো কাজে মনোযোগ দিতে পারতেছি না। তো উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করতে পারি। তো আমি বললাম যে আপনি আমার ফ্যামিলিকে এখনই জানাবেন, এখনই জানাবেন, আমি এভাবে নিতে পারবো না। তো উনি আমার থেকে আরো কিছুদিন সময় চাইলো, যে আর কিছুদিন সময় আমাকে দাও, আমি আমার ফ্যামিলিতে জানাবো। এরপর আমি চলে গেলাম উত্তরা। উনি আমার সাথে ঠিক মতন কথা বলে না, 2 দিন কথা বলে 4 দিনই কথা বলে না। 10টা 100টা টেক্সট দিলে 2টা রিপ্লাই দেয়, হ্যাঁ ব্যস্ত আছি, এইটা সেটা হাবি যাবি। তো আমি উত্তরা চলে গেলাম। উত্তরা চলে গেলাম কবে? 23 সালের লাস্টের দিকে, ডিসেম্বরের দিকে, বা 24 সালের জানুয়ারিতে আমি উত্তরা গেলাম, উত্তরা শিফট হয়ে গেলাম। ওইখানে যাওয়ার পরে ওনার সাথে আমার কন্ট্যাক্ট কাইন্ড অফ নাই বললেই চলে, মানে একদম নাই বললেই চলে, কথাবার্তা ওইরকম হয় না। মাঝে মধ্যে উনি আমার স্টোরি দেখে আমাকে রিপ্লাই করে, তারপরে আবার করে না। ও এখন হয়তো বলতে পারবেন ছেলেটাকে, আমি আপনাদেরকে আইডিটা একটু দেখাই দেই। কারণ আজকে বললাম না যে আমি আজকে কান্না করব না, আমি আজকে কান্না না করে আমি প্রত্যেকটা জিনিস ভ্যালিড ভাবে, লিজেড ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আমার লাইফ ডিস্ট্রয়, আমার লাইফ শেষ, আমার লাইফে আর কিছু বাকি নেই। একটা মেয়ে মানুষের লাইফে যত বেশি কন্ট্রোভার্সি হওয়া দরকার সব আমার জীবনে হয়ে গেছে, একটা বিন্দু পরিমাণ কিছু বাদ নাই। আমাকে মানুষ এক নামে ম্যাগি হিসেবে চিনে, বুঝেন? একটা মানুষের তার সেলফ রেসপেক্টটা কতটা বাজে পর্যায়ে গেলে একটা মানুষ মানুষকে ম্যাগি হিসেবে চিনে। এই যে ইনি হচ্ছে মিথুন বিন মন্টু, যার সাথে আমার সম্পর্ক 2023 সাল থেকে। ইভেন দো আমার যে বিয়ের যে রচয়িত ঘটনাটা, এটা উনি রিলেটেড, এটার প্রমাণ আমি দিব। এই যে আইডিটা আপনারা একটু দেখে রাখেন, দাঁড়া আমি সাউন্ডটা মিউট করে দেই, ঠিক আছে? এই যে এই হচ্ছে ছেলেটা, আপনারা একটু দেখে নেন, আমি আরো প্রমাণ দিব। যাক গেল এটা। তো আমার উত্তরা যাওয়ার পরে উনি আমার সাথে ঠিক মতন মানে কমিউনিকেট করে না। আমি এভাবেই কান্না করি, কারণ আমি তো ওনার সাথে কমিটেড হয়েছি। আমি এভাবেই কান্না করি, আমি নিজের মতো নিজে পড়ে থাকি, আমার কাজকর্ম আমারই করতে হয়। মাঝখান দিয়ে হুটহাট করে এসে আই লাভ ইউ, তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, তুমি আমার সব, এইটা সেটা। তো কয়েক মাস যাওয়ার পরে উনি উত্তরা আমার সাথে দেখা করতে আসে, কয়েকবার আমরা মিট করি, এখানে সেখানে ঘুরতে যাই, আবার সবকিছু ঠিকঠাক। তারপরে এখন ওনার আমার প্রতি গভীরতা বাড়তেছে, আপনারা কথাগুলো একটু নোটিস করেন। ওনার এখন আমার প্রতি গভীরতা বাড়তেছে, এখন আমাদের ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে। উনি আমার এখানকার, আর আমি হচ্ছে উত্তরা থাকি, আমি মাঝে মধ্যে বাসায় আসি। এখন উনি আমার সাথে কমিউনিকেট করতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমরা দুইজনে ডিসাইড করলাম তাহলে আমি উত্তরা থেকে চলে আসি। আমার আম্মু পাপার সাথেও বুঝ পরামর্শ করলাম যে উনি, আর আমি ওনাকে আপনি করে বলি, আপনারা দেখবেন অনেকগুলো ক্যাপশন আমি আপনি আপনি উল্লেখ করছি, কারণ ওনাকে আমি আপনি করে বলি। ওনার আবার সম্মান করা মানুষ পছন্দ। উনি এমন একটা মানুষ, ওনার যা যা পছন্দ, যে যে জিনিসটা পছন্দ, আমি নিশা প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে পালন করছি। কিসের আশায়? একটা সংসারের আশায়, একটা বিয়ের আশায়। আমাকে তার ঘরের বউ করবে, বাকি জীবন সোশ্যাল মিডিয়ার নাম ভুলে যাব। উনি আমাকে এটাও বলছিল যদি তোমাকে আমি সোশ্যাল মিডিয়া না থাকতে দেই। আমি বলছি যে এখন তো এটা আমি আমার পেট চালানোর জন্য করতেছি, আমার ফ্যামিলিকেও আমার বেয়ার করতে হয়, আমার নিজের খরচ আমার নিজে চালাইতে হয়, যেহেতু আমার বড় কোনো ভাই নাই। যদি আপনি আমাকে বিয়ে করে ফেলেন তখন আমার সব দায়িত্ব আপনার। আপনি যদি বলেন যে আমার বউকে আমি সোশ্যাল মিডিয়ায় আসতে দিব না, আপনি আমাকে আসতে দিয়েন না, আমি তাতেও রাজি আছি, আমার কোনো প্রবলেম নাই। বাট এটা আমি চাইবো যেটা আমার শখ, আপনি যদি টুকটাক আমাকে ঘরে বসে রেখে যদি ভিডিও করতে দেন আমি খুব খুশি হব, এটা আমার ভালো লাগে। তো উনি এটাতে অ্যাপ্রিসিয়েট করে যে ঠিক আছে তোমার যেহেতু ভালো লাগে আমি এটাতে না করব না। যাক গেল। তো আমার আম্মু পাপার সাথে বুঝ পরামর্শ করলাম, ওনার সাথে বুঝ পরামর্শ করলাম। উনিও বললো ঠিক আছে, হ্যাঁ এটাই ভালো হবে, তাহলে তুমি আমার চোখের সামনে থাকবা, আমি তোমাকে দেখতে পাবো। এই জন্য আমি উত্তরায় 8.5 মাস থাকলাম। 8.5 মাস থাকার পর আমি উত্তরা থেকে চলে আসি। ওনার সাথে বুঝ পরামর্শ করে উত্তরা থেকে চলে আসি। আমার বাসা চেঞ্জ করা, হাবি জাবি যত খরচ আছে সবকিছু আমি বেয়ার করি। হ্যাঁ, উনি আমাকে পিক আপ ভাড়ার জন্য 7,000 টাকা দিছে, আমি মিথ্যা কথা বলবো না। উনি আমাকে পিক আপ ভাড়ার জন্য 7,000 টাকা দেন, আর উনি পিক আপ ঠিক করে দেন।
তো আমি উত্তরা থেকে চলে আসি। আসার পরে আপনারা দেখছেন যে আমি আমার বাড়ির কাজ করছি। আমার কাছে ডকুমেন্টও আছে প্রত্যেকটা জিনিসের, যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তুলে আমি আমার বাসার কাজ করাইছি। 24 সালের ডিসেম্বরের দিকে আমি আমার বাসার কাজ করাই। আমার রুমের যে রুমটাতে আমি বসে আছি এটা তো আগে ছিল না, এই রুম ভাঙাই, কারণ আমার এত এত ফার্নিচার, এগুলো আমি কোথায় রাখবো। বাসা ছাড়ার আগে আমি আমার এই বাসার কাজ স্টার্ট করি। আমার বাসার সবকিছু করা ডান। আমি বাসায় উঠি, আমাদের মাঝখানে সব ঠিকঠাক, মানে একটা পারফেক্ট রিলেশনশিপে যা না থাকে সব। তো এখানে আসার পর আমি বলছি এখন আমি চলে আসছি, এখন আপনি আপনার মার, আপনি বলছেন আপনার মার সাথে আমাকে কথা বলাই দিবেন, এখন আপনার মার সাথে আমাকে কথা বলাই দেন। আমি আপনাদেরকে প্রমাণগুলো দেই যে কবে উনি ওনার মার সাথে আমাকে কথা বলাই দিছে। একটু ওয়েট। এই দেখেন, ডিসেম্বরের কি দেখতে পাচ্ছেন, ডিসেম্বরের 30 তারিখ, ঠিক আছে, ডিসেম্বরের 30 তারিখ উনি আমাকে বলে ওনার মার সাথে আমাকে দেখা করাই দিবে, পরিচয় করাই দিবে, কারণ আমি তো আসছি এলাকায় বেশি দিন হয় নাই। আসার পরে আমি আপনাদেরকে শোনাবো। প্রথমত আপনি যে কথাটা বললেন যে, আর মাঝখানে ওনার সাথে প্রায় সময় আর কি আমার কথা কাটাকাটি হইতো এটা নিয়ে। উনি বলতো তুমি আমাকে ভালোবাসো না, তোমার হয়তো বা এখনো এক্সের উপর থেকে মন ওঠে নাই, তুমি আমাকে প্রপার ভালোবেসে উঠতে পারো নাই, আমাকে বুঝো, আমাকে বুঝো, আমাকে বুঝে থাকো, জীবনের যত সুখ আছে সব তোমার পায়ের নিচে এনে দিব। যত ধরনের মিষ্টি কথা আছে প্রত্যেকটা কথা তার মুখ থেকে বের হয়েছে, আমি মিথ্যা কথা বলবো না। এই যে তার আইডি, তার প্রোফাইল সে এত বছরও চেঞ্জ করে নাই, ঠিক আছে, তার আইডি সে এত বছরও চেঞ্জ করে নাই, আপনারা শুনেন। তো তার সাথে কথা হচ্ছিল যে সে আমাকে বলতেছে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে বুঝো না, আমাকে বুঝলে তুমি এরকম করতে না, কারণ ওই যে আমি ওর মার সাথে দেখা করার জন্য বারবার প্যারা দিতেছিলাম, এর জন্য আমার প্রতি ফিলিংস কমে গেছে। আর হয়তো বা তুমি দুই জায়গায় দুই ধরনের ফিলিংস শেয়ার করতেছো। প্রথম যে কথাটা আপনি কইছেন যে ফিলিংস আপনার প্রতি কমে গেছে, বিষয়টা একদম এরকম না। আমি আমার রেগুলার যে কাজগুলো রেগুলার করতেছিলাম আর ফোনে আমি একটু কমে এসেছি, ফোনে আমি হাত দিইনি, এটা হচ্ছে মেইন কথা। আর আপনি জানেন যে আমার প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করা থাকে, মিথ্যা বলার এখানে কোনো সুযোগ নেই। এখানে প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করার কথা কেন বলতেছি, ওনার আমাকে নিয়ে অনেক বেশি ট্রাস্ট ইস্যু, মানে উনি ট্রাস্ট, মানে ওনার ট্রাস্ট জোগানোর জন্য যে আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি। ওই যে আমার পাস্ট আছে, এই পাস্টের জন্য উনি ভাবে যে আমি, আমার ক্যারেক্টার ভালো না, আমি এখনো অন্য অন্য ছেলেদের সাথে কথা বলে বলে বেড়াই। এর জন্য আমি যেই ফোন দিয়ে লাইভ করতেছি, আমি যতক্ষণ বাসায় থাকি আমার ফোনে টাইম স্ল্যাব অন থাকে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি 24 ঘন্টা কি করতেছি না করতেছি প্রত্যেকটা জিনিস টাইম স্ল্যাপে ধারণ করা থাকে, যেন আমি ওইটা ওনাকে দেখাইতে পারি যে দেখেন বাবা, ওনাকে বাবা বলে ডাকতাম আদর করে, যাই হোক এটা উনি আমাকে ডাকটা দিছে, দেখেন বাবা আমি কোনো ধরনের কোনো কিছু করি না, আমি শুধুমাত্র আপনাকেই ভালোবাসি, আপনাকে প্রমাণ করানোর জন্য আমি আমার প্রত্যেকটা স্টেপ রেকর্ড করে রাখি যেন আপনি দেখে বিশ্বাস করেন। ইভেন দো রাতে ঘুমানোর সময় এই ফোনটা ট্রাইপডে সেট করা থাকে, ট্রাইপড আমার বালিশ বরাবর থাকে, ফোনটা এখানে রাখা থাকে, আমি যখন ঘুমাই ফোনটা এমন ভাবে থাকে যে আমার যদি কোনো একটা টেক্সট আসে উনি যেন সেটা দেখতে পারে। মানে এতটা ভরসা জোগায় জোগায়া ওই মানুষটার সাথে আমি সেই 23 সাল থেকে এখন অবধি, এখনের কথা পরে আসতেছি, আগের কথা না টানলে এখনের কথা আপনারা বুঝতে পারবেন না। আপনারা তো বলেন আমার চরিত্র ভালো না, আমি খারাপ, আমি খারাপ না হলে আমার সাথে কেন এগুলা হয়। আমি এতটাই খারাপ যে একটা মানুষকে আমার নিজেকে বিশ্বাস করানোর জন্য সে যেন আমাকে বিয়ে করে, তার ঘরে যেন সে আমাকে জায়গা দেয়, আমাকে যেন ভালোবেসে রাখে, এই লাইফ যেন আমার বহন না করতে হয়, আমি নিজেকে একটা পুতুল বানায় রাখছি যে আমি আপনার হাতের পুতুল, আপনি যেভাবে চাবেন সেভাবে আমাকে নাচাতে পারবেন। একটু শোনেন এবার। আমার ভালো লাগে, আমি আমার রেগুলার যে কাজগুলো রেগুলার করতেছিলাম আর ফোনে আমি একটু কমে এসেছি, ফোনে আমি হাত দিইনি, এটা হচ্ছে মেইন কথা। আর আপনি জানেন যে আমার প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করা থাকে, মিথ্যা বলার এখানে কোনো সুযোগ নেই। এটা কথা সত্য, আমার একটু খারাপ লাগতেছে, আমার ভাল লাগতেছে না, মানে কেন ভাল লাগতেছে না আমি কইতে পারবো না, বাট আমার অনেক খারাপ লাগতেছে। আর সেকেন্ড যেটা কইলেন যে দুই জায়গায় দুই ধরনের ফিলিংস শেয়ার করতেছো, আমি এমন কোনো অপশনই রাখি নাই।
নামাজ পড়ি আমি 5 ওয়াক্ত ট্রাই করি, তারপরে কয়েক ওয়াক্ত মিস হয়ে যায়। এই জায়গায় আপনার লগে মিথ্যা কথা বলার হইলো, আল্লাহর লগে মিথ্যা কথা কওয়া যায় না। কোনো জায়গায় আমি শেয়ার করবো আমার ইচ্ছা রুচি কোনোটাই নেই, কোনোটা মানে কোনোটাই নেই। হয় আপনি নয়তো কেউ না, বুঝাইতে পারছি? এগুলা বলে আপনি জানেন আমার ভিতরে যে কি পরিমাণ পরিবর্তন আসছে, আমি যে কি হয়েছি, মানে আমি যে কেমন এখন, এটা আমি আপনার বইলে বোঝাইতে পারবো না। আপনি ছাড়া আর আমি এটা নিজে থেকেই বাইচা নিছি, এটা আপনি আমার জোর করেও দেন নাই, বা কেউ জোর করে কাউরে কিছু দিতে পারে না নিজ থেকে না চাইলে। আমার একলাই ভাল লাগে, এর জন্য আমি চুপচাপ থাকি, আমার কারোর সাথে কথা বলার প্রয়োজন নাই। আপনার সাথে বলি, আমার আপনিতেই যথেষ্ট। যতটুকু কাজকর্ম, আর আপনার এই কথা কেন মনে হইব যে আপনার প্রতি আমার ফিলিংস কমে গেছে? এমন কিছু করছেন যে আপনার প্রতি আমার ফিলিংস কমে যাবো গা? তাহলে বুঝেন যে একটা মানুষকে আমি কতটা বিলিভ করানোর জন্য আমি আমার এই লাইফ সোশ্যাল মিডিয়ায় থাকলে মানুষের কত ধরনের লাইফে থাকা লাগে। ওয়েস্টার্ন পরো, এটা পরো, সেটা পরো, এইভাবে থাকো, ওইভাবে থাকো। ওনার ওয়েস্টার্ন পরা পছন্দ না, এর জন্য ওয়েস্টার্ন পরা বন্ধ করে দিছি। ওনার এত বেশি ফ্রেন্ড সার্কেলের সাথে মিশা পছন্দ না। সুমায়া বলেন, আরো যত ফ্রেন্ড সার্কেল বলেন, সবার সাথে মিশা বন্ধ করে দিছি। আপনারা আমার সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখবেন, সব তো পাবলিক করা, প্রাইভেট তো কিছুই নাই। আমি লাস্ট কত দিন যাবত, এখন এর কথা বাদ দেন, এই 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 বাসায় আসার পরে ডিসেম্বরের 2024 সালের ডিসেম্বর থেকে আমি আমার বাসার বাইরে কতবার গেছি, কিভাবে গেছি, কেমন পোশাক পরে গেছি, আমার আশপাশে কয়েকজন ছিল, কারা ছিল, সবকিছু কেন, এগুলা ওনার জন্য এই পরিবর্তনগুলা আমি আনছি, যে মানুষটা তাও বুঝুক যে আমি সোশ্যাল মিডিয়া পার্সন হইলেও আমি একটা সংসার চাই, আমার লাইফটা একটু গোছানো হোক। এইভাবে মানুষের জীবন চলে না, জাস্ট একটা সংসারের জন্য। যাক গেল, এরপরে স্ন্যাপ, বাকিটা আমি আপনাদের টেক্সটগুলো পড়ে শোনাবো প্লাস দেখাবো। কারণ 4টা দিয়ে ঘুম ভাঙছে, আপনার মেসেজের শব্দে আপনার লগে টেক্সট করে ফোনটা লগে লগে রাখি আমি ঘুমাইছি। 8টার দিকে ঘুম ভাঙছে। আর ওনাকে প্রত্যেকটা সেকেন্ডের স্ন্যাপ দেওয়া লাগতো। এটা কিন্তু এখনকার না, এটা কিন্তু 2024 সালের ডিসেম্বরে ওনাকে প্রত্যেকটা জিনিসের স্ন্যাপ দেওয়া লাগতো আমি কখন কি করতেছি, কারণ উনি আমার মুখের কথা বিশ্বাস করে না। কারণ ওই যে ওনার ট্রাস্ট ইস্যু, আমি অন্য কারোর সাথে কথা বলি কিনা। এদিকে নিজের চরিত্রের ঠিক নাই, সে আমার চরিত্র নিয়ে কথা বলে। হ্যাঁ, আমি তো খারাপ করছি ভাই, আমি তো মানি আমার লাইফে যা যা হয়েছে, আমি একবার দুধের দো তুলসী পাতা ছিলাম না, বাট আমি তো নিজেকে পরিবর্তন করছি। তাইলে এই পরিবর্তন দেখে আমার লাইফে এসে আমার জীবনটা নিয়ে এভাবে খেলার কোনো মানে হয়? 2টা বছর বুঝেন, মানে আমার জীবনটা এইভাবেই গেল। এক হাজবেন্ড আমার সাথে ধোকা দিয়ে আমার চলে গেল, সে আমার লাইফটা অর্ধেক ডিস্ট্রয় করে দিয়ে গেল, শূন্য হাতে ফেলে রেখে গেল। নিজেকে নিজে দাঁড়া করাইলাম, একটা মানুষকে পাশে পাই নাই। এত কষ্টের পরে যখন নিজেকে আবার দাঁড়া করাইতেছি, তখন এরকম একটা ফালতু মানুষ এসে আমার জীবনটাকে আবার এরকম ভাবে ধ্বংস করে দিবে, আমি কখনো কল্পনাও করি নাই। এত মিষ্টি কথা, এত মধু মানুষ, একটা পুরুষ মানুষ যে কত লেভেলের ফ্রড হইতে পারে আজকে আপনারা দেখবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, লাইফটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমার অনেক কিছু বলার আছে। আমি এই কয়দিন নিজেকে মেন্টালি প্রিপেয়ার করছি যে আমি নিশা কোনো কান্নাকাটি করব না, কোনো ধরনের কোনো আলতু ফালতু কাজ করব না, নিজের মাইন্ডটা সেট করব, আমি আমার কথাগুলো তুলে ধরবো। আমি এখানে বিচার চাইতে আসি নাই, আমি জাস্ট আমার কথাগুলো এখানে বলতে আসছি। ফেসবুক থেকে আমাকে আর কি বিচার দিবে? অনেকক্ষণ ফোন টোন টিপাটিপি করছি। এরকম 1010 স্ন্যাপ আছে আমার ফোনে। হার্ট অ্যাটাক দিছে, এইবার শোনেন। আর হয়তো বা তুমি 2 জায়গায় হার্ট অ্যাটাক দিছে না, জান যা হইব সব ভালো হইব, সব ভালো হইব। আমি স্বপ্ন না তো এগুলা, জান আমি নামাজটা পড়ে লইয়া আই লাভ ইউ। নামাজ পড়ার কথা কেন বলছি? কারণ উনি ওনার মার সাথে আমাকে দেখা করাইছে ডিসেম্বরের 30 তারিখ। ওনার মার সাথে আমাকে দেখা করাইছে, এটারও প্রমাণ আছে, আমি মিথ্যা কথা বলতেছি না। মালিকের ইচ্ছা, জান আল্লাহ মালিকের ইচ্ছা, সব আল্লাহ ভরসা। ফোন দিতেছি তোমার, কিছুক্ষণ একটু কথা বলতেছি।
আচ্ছা, আমি টেক্সটগুলো একটু পড়ে শোনাবো তো, ওটার স্ক্রিনশটটা রাখা নাই, এর জন্য হচ্ছে আমার একটু টেনে টেনে দেখা লাগতেছে। তবে মালিকের ইচ্ছা জান, আল্লাহ মালিকের ইচ্ছা, সব আল্লাহ ভরসা। স্ক্রিনশট রাখ। তোমার কিছু কথা বলতেছি। আচ্ছা, এটাও না, এটাও না, আমি থামাবো, আমি দেখাবো, কারণ মানুষ ভাববে যে হচ্ছে আপনি তো মিথ্যা বলতেছেন। মিথ্যা কেন বলবো? প্রমাণ দিতেছি, প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো, প্রমাণ ছাড়া কথা বলবো না। কলামের শেষ নাই, এত নাটক 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 আর নাটক। এত বাজেভাবে আমি মানে মানে আমাকে ট্রিট করবে বা আমি এত বাজেভাবে ঠকবো, আমি জাস্ট কল্পনা করি নাই, জাস্ট কল্পনা করি নাই এত বাজেভাবে মানুষ মানুষকে ঠকাইতে পারে। সব থেকে বড় নিউজ যেটা বলবো সেটা শোনার পরে তো আমি তো নিজে আসমান থেকে পড়ছি, আপনারাও আসমান থেকে পড়বেন আর কি। আপনি আমার এটা না জিজ্ঞা, আপনি কোন, আপনি মনে হয় খুশি তো? বাসায় অব্দি কইলেন, আমি এক্সপেক্ট করিনি, ভাবছি আপনার আরো কয়েকবার কোয়া লাগবে, তারপরে যে আপনি বলবেন, বলে দিচ্ছেন না। আমি ওই শখ থেকেই বাড়িতে পারিনি এখনো, বাট বিষয়টা অনেক ভালো হয়েছে। মানে ওর মার সাথে আমি দেখা করে আসছি, আসার পরে তাকে আমি স্ন্যাপে এটা বলছি যে বিষয়টা অনেক ভালো হয়েছে, আমি এক্সপেক্ট করি নাই যে আপনি এখনই আপনার বাসায় জানাই দিবেন, বাট অনেক অনেক ভালো হয়েছে, আল্লাহ আমাদেরকে সুখে রাখুক। আমি আপনারে ভালোবাসি, আর যদি ভালোবাসা নাই থাকতো আমি আম্মুর লগে কথা করে আইতাম না। আমার যদি ভালোবাসা না থাকতো আমি আম্মুর সাথে ওইভাবে কথা না বলে আসতাম না, মানে ওর মার সাথে আমি কথা বলে আসছি। আমি খুব করে চাই, আমি আরো চাই, আর খুব শীঘ্রই আপনার ঘরে যাই, কারো নজর না লাগুক। এই নজরের ভয়ে, এই নজরের ভয়ে ভাই রে ভাই, আর এইটারে উনি একটা হাতিয়ার হিসাবে নিছে, ওইটাও বলতেছি। ওর মায়ের টেক্সটটা কই, ওইটা দেখাইতে হবে তো, নাহলে তো বুঝবেন না, আপনারা বলবেন যে মিথ্যা মনে হয়, দেখা মনে করে নাই, এটা না সেটা না। আচ্ছা, স্ক্রিনশটটা আছে, ওয়েট, এই যে এত বড় একটা টেক্সট, ঠিক আছে, আমি স্ক্রিনশট রাখছি, কারণ ওই যে সার্চ দিয়ে যখন বের করছিলাম আম্মু দিয়ে, তখন এগুলো আসছে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, আপনারা বুঝবেন না। আমি বলছি যে ভিতরে শান্তি কাজ করে, আম্মুর সাথে দেখা হয়েও ভালো লাগছে, কিন্তু আমায় কেমন লাগছে সেটা তো আম্মুই ভালো বলতে পারবে। বাকি জীবন একটু সুখ শান্তি চাই। আপনি এখন যেমন আছেন, যেমন দেখাচ্ছেন, চেঞ্জ হলে আমার খুব কষ্ট হবে, কারণ এই মানুষটাকে দেখে আমি ভালোবাসছি, যে আমার কথার আগে জান বলে ডাকে, আদর করে, আমায় খুব ভালোবাসে, আমার জন্য ফাইট করে। এই মানুষটাকে আমি বিয়ে করতে চাই, বাকি জীবন আমি তার সাথেই থাকতে চাই, কোনো কিছুই আপনি চেঞ্জ কইরেন না। যাক গেল এটা, মানে আমি এখানে প্রমাণ এই জন্য দিতেছি যে আমি ওর মার সাথে দেখা করে আসছি, আপনারা একটু নোটিস করেন, আমি মিথ্যা কথা বলতেছেন। এখানে ওর মা কেন ইনভলভ, কেন এই কথা বললাম, কারণ ওর মার সাথে আমাকে দেখা করাই নিয়ে আসছে। আম্মু কি বলছে এটা রিপ্লে, ওইটা যেন কই, এই যে এটা হচ্ছে ওনার রিপ্লে, জানুয়ারির 1 তারিখ। একটু পড়েন আপনারা মনোযোগ সহকারে যে উনি কি বলছে। উনি বলছে, যা সইছি ভালোবাসে সইছি আমি, বিশ্বাস যে ভবিষ্যৎ সুন্দর হবে, সংসার নিয়ে ভাইবো, আম্মু যা বলছে কাল বলবো, চেঞ্জ কি হব এমনই থাকবো, আদর কমবে না কোনোদিন, আই লাভ ইউ, এমনই থাইকো, যেতে আসো নাই আমারই থাইকো, নষ্ট করতে দিও না, আই লাভ ইউ জান। ঠিক আছে, আপনারা একটু ভালো করে দেখে নেন, আমি মিথ্যা কথা বলতেছি না। ও জানুয়ারির 2024 সালের জানুয়ারি 1 তারিখে ওর বাসায় আমাকে নিয়ে যায়, ওর মার সাথে আমাকে দেখা করায় দেয়। একটা মেয়েকে
দেখতে গেলে যেরকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, ওনার মা আমাকে প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করছে, তোমার বাবা কোথায় থাকে, তোমার বাবা কি করে, তুমি কি করো। বলছে সবকিছু ঠিক আছে, মেয়ে দেখতেও সুন্দর, জাস্ট হাইটটা একটু কম, এটা ওনার মা বলছে। আমি যদি দেখা নাই করে আসতাম, এখানে এই টেক্সটগুলো কিভাবে আসতো। পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। আর এটা ওনারই আইডি, আমি কোনো কিছু বানায়া কোনো কিছু করে বলতেছি না, এখানে ডেট সহকারে আছে। যাক গেল, এটা তো প্রমাণ করাই দিলাম যে এখানে শুধুমাত্র আমি একা ইনভলভ ছিলাম না, ওনার মাকে উনি ইনভলভ করাইছে আমাকে বিশ্বাস করানোর জন্য যে হ্যাঁ উনি আমাকে বিয়ে করবে। এরপরের কথা হচ্ছে, দাঁড়ান ভাই, এই কয়দিন আমি চিল্লাইতে চিল্লাইতে কাঁদতে কাঁদতে আমার গলা আমি বসায় ফেলাইছি, যে গলা আমি এখনো ঠিক করতে পারি নাই। যাক গেল, এটা অনেক বড় বড় টেক্সট, আবেগে পড়লে ভালোবাসে থাকলে মানুষ কত কিছুই বলে না। তো এটা তো দেখাইলাম আপনাদেরকে যে সে আমাকে তার ফ্যামিলির সাথে দেখা করাই দিছে। এরপরে আমি ওনাকে বলছি এবার আপনার আমার বাসায় আসার পালা, এবার আমার বাসায় আসেন, আমার মা বাবার সাথে আপনি কথাবার্তা বলেন। তো উনি বলছে যে হ্যাঁ অবশ্যই আসবো, আসতে তো হবেই। এরকম করে আরো 2-3 মাস ঘুরাইলো। তো আমি খালি বারবার বলি আপনি আসেন আমার বাসায়, আপনি আসেন, আম্মু পাপার সাথে কথা বলেন। আমার আম্মু বলতেছে ও কেন আসে না, ও কেন আসে না। এখন এখানে কথা হচ্ছে একই এলাকার, তারপরও কেন তার বিষয়ে এত কিছু আমি জানি না, যা যা হয়েছে। এখন আমি যে বললাম যে আমি সোশ্যাল মিডিয়া পার্সন, আমার ব্যাপারে সার্চ দিলেই সবকিছু চলে আসে, আর তার ব্যাপারে যে নিব তার মার সাথেই কথা বলে আসছি, যে জন্ম দিছে মা, যে জন্ম দিছে তার মাটাকে একটু দেখাই। তার মাটাকে তো আপনাদের একটু দেখা উচিত, তার মাকে একটু আপনাদের দেখা উচিত না। এই হচ্ছে মিথুনের মা, দ্য পারভিন বেগম, উরফে শর্ট করে বলতে গেলে বেবি, ঠিক আছে। এই হচ্ছে মিথুনের মা। তো ইনার সাথে আমি দেখা করলাম, তাইলে ইনি তো ওনার ছেলেকে ভালো করে চিনে, রাইট? তাইলে আপনি একটা মা হয়ে আপনি কিভাবে আরেকটা মায়ের পেটের সন্তান একটা মেয়ের জীবনকে নষ্ট করতে পারেন? আপনি যখন জানছেন সবকিছু, বা আপনি জানেন যে আপনার ছেলে এই মেয়েকে, আপনার কখন একটা ছেলে একটা মেয়েকে তার বাসায় বাসায় নিয়ে যায় বিয়ের জন্যই, তাই না? তাহলে আপনি জানেন যে আপনার ছেলের এত কুকীর্তি, এত কাহিনী, সেই জায়গায় একটা মেয়েকে নিয়ে গেছে। আপনি আমাকে বলতেই পারতেন, আপনি আমাকেই বলতে পারতেন, বা আপনার ছেলেকে বলতে পারতেন যে না, সম্ভব না, হবে না, মেয়েকে না করে দাও, সময় আছে এখনো, বলতেই পারতেন। আপনি একটা মা হয়ে আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আপনার কথায় আমি একটু পরে আসতেছি। আমি বলছি না, আমি বলছি তো যে আজকে আমি প্রত্যেকটা জিনিস তুলে তুলে ধরবো, যে আমার সাথে এই ফুল ফ্যামিলি না, উনি আর ওনার মা মিথুন আর মিথুনের মা বেবি বেগম আমার সাথে কি বড় গেমটা খেলছে, আমার লাইফটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, আমি কতটা নিরুপায় হয়ে, আমি যে মানুষ কখনো থানার সামনে পর্যন্ত যাই নাই। এই শাবানা, এদিকে আসো। যে মানুষটা আমি কখনো থানার সামনে যাইতে ভয় পাই, আমার এক্সের কাহিনীর পর আমি থানায় যাই নাই, সেই মানুষটা আমি আজকে কতটা নিরুপায় হয়ে, আমার জানের ভয় করে আমি আজকে, এই যে উপরে পেপারটা দাও, আমি আজকে থানায় যে আমার নিজের নামে জানের সেফটির জন্য আমি জিডি করে আসছি। বুঝেন কতটা পেইন পাওয়ার পরে আমি এরকম একটা কাজ করে আসছি। আমি আপনাদেরকে কি বলবো, পুরোটা আমি দেখাইতেছি না, জাস্ট এতটুকু দেখাই না। জিডির কপি এরকমেরই হয়, ঠিক আছে? এখানে নাম্বার টাম্বার সবকিছু উল্লেখ আছে, তাই আমি দিতেছি না। জিডির কপি এটা, আমি আজকে যা জিডি করে আসছি। তো গেল এটা। তাইলে উনি ওনার মার সাথে আমাকে দেখা করাই দিছে, আমি তো এখানে ফুল শিওর। ও মাই গড, ফাইনালি আমি লাইফে এমন একটা জেনুইন বান্দা পাইলাম যে আমার পাস্টকে উপেক্ষা করে শুধু আমাকে ভালোবাসছে। আমি তো কোনো কিছু লুকাই নাই এখানে, আমার সব সে জানে, সব জেনে শুনে আমার সাথে রিলেশন, আমি তাকে জোর করে আমার সাথে রিলেশনশিপে আনি নাই। সে আমার সাথে রিলেশনশিপে আইসা আমাকে ভালোবাসা, আমাকে দুনিয়ার ভালোবাসা দেখায়া, তোমাকে সারা জীবন রানী করে রাখবো, ভালোবেসে রাখবো, এই করব সেই করব, আরো স্ক্রিনশট আছে। ওয়েট, আমি এগুলো এই কয়দিন ধরে জমাইছি। এখন বলতেই পারেন যে উনি কোথায়, তাহলে উনার কথাও বলতেছে, উনি যে কোথায়। মাইন্ডকার চিপাই পড়ছে, মেইনলি মাইন্ডকার চিপাই পড়ছে। আল্লাহ বলে না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কাউকেই ছেড়ে দেয় না। তুমি যার সাথে যতটুকু করবা, তুমি ওইটা অতটুকুই পাবা, এটা তুমি মনে রাখো। দেখেন কত ভালো ভালো কথা, কত ভালোবাসা আমার জন্য তার তরফ থেকে। আই লাভ ইউ জান, ইউ আর মাই পিস, তুমি আমার অলওয়েজ থাইকো,
এইটা সেটা, আমাকে ভালোবাসো, জানি না ভালোবাসবা নাকি সারা জীবন, কিন্তু চাই তোমারই, জানি না কপালে আছে কিনা। দেখেন আমি কিন্তু বানায় বানায় বলতেছি না, এখানে আছে, এখানে আছে। আপনারা এতদিন জামাই জামাই দেখতে চাইছিলেন না, এমন ভাবে রিভিল করা লাগলো যেটা আমি কখনো কল্পনাও করি নাই। আমি বলছি আপনার কপালে আমি আসি, যদি আপনি রাখেন, থাইকা গেছি আমি এখন, সঙ্গ আপনারই চাই। কপাল খারাপ হয় না বাবা, কপালের দোষ নাই। আমারে আপনারে আমি ভালোবাসা, আপনার লাইগা কেমন কেমন জানি লাগে, না দেখলে হাঁসফাঁস লাগে। মানে আমি তো ভাই জেনুইনলি ভালোবাসায়, আমি তো ট্রু ভালোবাসছি। আমার তো এখানে কোনো কিছু নাটক করার নাই। আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করে দিছি, আমি আমার কাজের গতি কমাই দিছি। যেই মানুষ আমি প্রতিদিন প্রমোশন করি, আমি প্রতিদিন বাহিরে যাই, আমার সোশ্যাল মিডিয়ার একটু ঘেটে দেখেন তো, লাস্ট খালি সিলেট গেলাম, একবার হচ্ছে আখিদের সাথে বাইরে রেস্টুরেন্টে দেখা করছি, আর একবার স্বপ্নাদের বাসায় গেছি। এছাড়া দেখেন তো ঘুরে ঘুরে আমি কয়বার বাহিরে গেছি। আমার বেশিরভাগ ভিডিও আমার ঘরের ভিতরে, আর যেই কয়বার বাহিরে গেছি প্রত্যেকটা বার উনি আমাকে নিয়ে গেছে। আমি একা বাহিরে বের হওয়ার আমার পারমিশন নাই। আমি সামান্য যদি সেনাতে বাজার করতেও যাই, ওনার পাইটু আছে একটা ছোট ভাই মন্টি, ওকে আমাকে সাথে দিয়ে পাঠায়, আমাকে একা কোথাও যেতে দেয় না। তাহলে একটা মানুষকে কখন সিকিউর করে রাখে? ভালোবাসলে সিকিউর করে রাখে, বিয়ের ইন্টেনশন থাকলে সিকিউর করে রাখে। আমি এইটা ভেবেই রিল্যাক্সে ছিলাম যে ইয়েস, এই মানুষটা আমাকে ভালোবাসে। ভালো না বাসলে কি এত কেয়ার একটা মানুষের জন্য দেখায়, এত এফোর্ট মানুষের জন্য দেখায়? এফোর্ট মানে যে সে আমাকে টাকা দিছে না, সে আমাকে টাকা দিয়ে এফোর্ট দেখায় নাই, সে আমাকে টাইম দিছে, সে আমাকে ভালোবাসা দিছে, সে আমার যাওয়ার আসার বিষয়গুলোকে প্রায়োরিটি দিছে, আমাকে একলা কোথাও ছাড়ে নাই। এইভাবে সে আমাকে প্রায়োরিটি দিছে। যাক গেল এটা। তারপর আমার বড় বড় টেক্সট আর কি, আমি মানে ভালোবাসা মানুষ যা যা বলে, এটা বলে ও সরি, এটা ওনার টেক্সট। আমি ওনার টেক্সট একটু পড়ে আপনাদেরকে শোনাই। কি, আল্লাহ শাস্তি দেয়, আল্লাহ মাফ করুক, আমার নাম নিয়েই কাটাই দেখ, চাইলে আমার হয়েই থাইকো, গোপনীয়তার কিছু নাই, সবই হবে, নর্মাল লাইফই পাবা, হ্যাপি লাইফ, যেটা আমিও চাই, জাস্ট আমার সমস্যাগুলো সমাধান হোক। এই দেখেন, আমি যে বলছি যে উনি রিলেশনের প্রথমে আমাকে বলছে সমস্যাগুলো সমাধান হোক, এই যে মার্ক করা লাইনগুলো একটু পড়েন। জানি লাইভে উল্টা দেখা যাইতেছে, আমি একটু দেখাই দেই, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে। কই, এই যে পড়েন লাইনগুলা। কিছু নাই, হ্যাপি হইতে চাই, আমার সমস্যাগুলো সমাধান হোক, সবই হবে, সবাই দেখবে, লুকোচুরি নাই, আই ডু লাভ ইউ, আই উইল প্রুভ দ্যাট সোনা, ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড এনজয় দ্য জার্নি, বিরক্ত হইলা মানে হেরে গেলা, বাকি জীবন আমারে দিয়া দিলা, 10 দিন ভিডিও দিয়াই ভালো তো আগেও বাসতা, তাই না? তো মানে যে প্রত্যেক জিনিসে প্রমাণ দিতাম ওনাকে। যাক গেল এটা। এই সে হাবি যাবি, আমার দুনিয়া তুমি, গুড নাইট, হাবি যাবি, মানে অনেক কিছু গেছে, এটা গেছে। এরপরে রিপিটে আমি ও দুনিয়ার কথাবার্তা, স্ক্রিনশট গুলো রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে একটা মানুষকে কতভাবে ম্যানিপুলেট করতে পারে। সে আমাকে ভালোবাসে, সে আমাকে সংসার দিবে, সে আমাকে সংসার দেওয়ার জন্য এরকম করতেছে। ও আমার জান, ও আমার দুনিয়া, মানে যত লেভেলের ভালো ভালো, মানে একটা মেয়েকে গলানোর জন্য, হার্ট অবধি পৌঁছানোর জন্য যা যা বলা উচিত উনি তার কোনো কিছুই বাদ রাখে নাই। আমাকে পটানোর জন্য, আমাকে ভালোবাসায় বন্দি করে রাখার জন্য যা যা করতে হবে উনি সব কিছু করছে, সব সব সব। না পারে আমার পাড়া চাইটা দেয়, ঠিক আছে? নতুন বছর, ঠিক আছে, 2024 সালের জানুয়ারিতে নতুন বছর, নতুন করে চাই, সত্যি ভালোবাসি তোমাকে অনেক, আমি ভালোবাসি তোমাকেই চাই, আমাকেও একটু ভালোবাসো, আর কিছু চাওয়ার নাই। আসলে সত্যি বলতে ভালোবাসি অনেক তোমারে, আমারে কষ্ট দিও না, পারলে আমার জীবনের চাওয়াগুলো পূরণ করো, সুখ দিও, শান্তি দিও, সারা জীবন পার করে দিব জান, একটু বুঝো আমাকে, আমার জাস্ট কিছু চাওয়ার নাই, আমাকে বুঝো, আর কিছু চাই না। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা, ঠিক আছে? এটা হচ্ছে এই 2025 সালের, বুঝছেনই তো, যাই হোক। এই যে ওটা তখন, আচ্ছা যা সইছি, ও এটা তখন আমি আপনাদেরকে স্ক্রিনশটে দেখাইলাম যে ওর মাকে যে বলছে, এই যে এইটারও ভিডিও আছে আমার কাছে, সবকিছুর। এই যে আমি কোথাও একা যাই না, সব জায়গায় উনি আমাকে সাথে করে নিয়ে যায়, কোথাও একা যাই না।
এখন আসি, এগুলো তো আবার আপনাদেরকে বললাম। এখন আসি আমার বিয়ের টপিক নিয়ে। তো ওনার ফ্যামিলিতে উনি জানাইলো, এখন আমি বলতেছি, আমার ফ্যামিলি থেকেও বলতেছে যে অনেক দিন তো হইলো, এখন আল্লাহ বিয়ের শাদিটা কমপ্লিট করে ফেলো। তো আমি যখন এটা ওনাকে বললাম, বাবা তাহলে বিয়েটা করে ফেলি, তো উনি আমাকে বলছে আমার কিছু সমস্যা, আপনাদের টেক্সটও দেখাইলাম যে আমার কিছু সমস্যা আছে, এগুলো শেষ হইলে কি সমস্যা সেইটা আর বলে না, সমস্যাটা আমি আপনাদেরকে শোনাবো, কি সমস্যা সেইটা আর বলে না, খালি বলে সমস্যা আছে, সমস্যা আছে, একটু সময় লাগবে। তো আমার মা বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা যেহেতু আছে তাহলে একটা কাজ করো, লুকায়ে বিয়ে করে রাখো, পরে পাবলিক কইরো, লুকায়ে পারলে বিয়ে করে রাখো, পরে পাবলিক কইরো। তো উনি বলতেছে লুকায়ে কোনো কিছু করব না, যা করব সবার সামনে করব, প্রকাশ্যে করব। টেক্সট তো দেখাইলাম, মিথ্যা আর কি বলবো, যা করব সামনাসামনি করব, লুকানোর এখানে কিচ্ছু নাই। ঠিক আছে, গেল। তো এর মধ্যে আমি ওনাকে বলছি যে দেখেন এভাবে আমি পারতেছি না, আমি সোশ্যাল মিডিয়াতে, আমার বয়স বাড়তেছে ভাই, আমার বয়স বাড়তেছে, আমি পরে কি করব জীবনে, আমার জীবনটা কি এইভাবেই যাবে? আর 2 দিন পরে পর আপনার সাথে কিছু না কিছু হলে ঝগড়া লাগলে আপনি আমাকে ব্লক করে দেন, আমাকে হইতেছে আমার নিকনেম চেঞ্জ করে দেন, আমাকে ফোন থেকে ব্লক করে দেন, আমার সাথে কথা বলবেন না, এটা করবেন না সেটা করবেন না, এগুলা বলেন, এগুলা কেন করেন, এগুলা কেন করেন? তাহলে আমি কিভাবে গ্যারান্টি পাবো? আমার গ্যারান্টি কি যে আমি যে আপনার সাথে সম্পর্কে আসি, 2 দিন পরে আপনি আমাকে ছেড়ে দিবেন না? গ্যারান্টি কি? আমাকে বিয়ে করেন, আমাকে বিয়ে করে আমাকে গ্যারান্টি দেন। আমি তো কিছু চাই নাই, এমন না যে আপনি আমার খরচ চালান, আপনি আমাকে একটা পয়সা পর্যন্ত দেন না। মাঝে মাঝে 1-2 হাজার টাকা, বাবা আমার কাছে টাকা নেই, আমাকে কিছু টাকা দিয়েন তো, 1-2 হাজার টাকা, জান গেছে, হ্যাঁ আসছে, 1000 টাকা, জান গেছে, হ্যাঁ আসছে, কিছু খাবা, পাঠাই দিব, ক্ষুধা লাগছে থেকে অর্ডার দিব, পিজা বার থেকে কিছু খাবা, কিছু নিয়ে আসবো, মানে কথা খালি খাও, খালি খাও। ভাই আমি কি খাইতে পাই না? আমি আমি আমার কি খাবার দাবারের অভাব? তোর যদি আমার কিছু দেওয়াই থাকে, তুই আমার ক্যাশ টাকা দে, ওই টাকা দিয়ে আমি কোনো একটা কাজে লাগাইতে পারবো, আমার কিছু কিনা থাকলে আমি কিনতে পারবো না। টাকা পয়সা সে কখনো দিবে না, সে শুধু খাওয়াবে, সে শুধু খাওয়াবে। যাক গেল, আমার ওগুলো নিয়ে আপত্তি নেই। আমার আবার এই জায়গায় ইগো কাজ করে অনেক বেশি, তুই টাকা দিবি না, তোর টাকা লাগবে না। ভাই আমি যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারি, কারণ মান্থলি তো আমার ফ্যামিলির খরচ আমিই চালাই, ও তো আমাকে 1 টাকা দেয় না, সে ওয়েল স্ট্যাবলিশড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, বাট তারপরও তার থেকে কখনো আমি বলি নাই যে আমি অ্যাজ এ আপনার গার্লফ্রেন্ড হিসাবে আপনি আমার খরচপাতি চালান, আমি কখনো সেটা বলি নাই। এগুলোর প্রমাণ আমার কাছে আছে যে আমি তার থেকে কখনো কোনো টাকা পয়সা নেই নাই। যাক গেল। তো যখন কিনা কথায় কথায় এরকম তানাবানা লাগে, বারবার ঝগড়া লেগে যায়, উনি আমাকে ব্লক করে দেয়, তো আমি বলছি দেখেন আপনার যদি রিলেশন ব্রেক করার হয় আপনি এখনই ব্রেক করে দেন। আবার উনি সম্পর্ক মানে ছাড়তেও দিবে না, আমাকে ছাড়তেও দিবে না। ছাড়ার কথা বললেই ও এখন ভালোবেসে ফেলছি, বুঝে গেছো, এর জন্য এখন এরকম করো, তাই না? এখন দেখো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, কথা না বললে আমার ভালো লাগে না, এখন তুমি এগুলা নাটক করো আমার সাথে, আমাকে এগুলা বলে, মানে ছাড়তেও দিবে না, আবার ধরেও রাখবে না। বিয়ের কথা বললেই আমার সমস্যা আছে, আমার একটু সময় লাগবে, আমার এটা লাগবে সেটা লাগবে, এগুলো বলে আমাকে জাস্ট খালি ইগনোর করে। ক্যামেরা এমন করতেছে কেন? যাক গেল। এরপরে উনি করলো কি, আমি ওনাকে ডাইরেক্টলি বললাম যে দেখেন এভাবে হচ্ছে না, আপনি আমাকে কিছু একটা সলিউশন দেন, আমাকে কিছু একটা দেন। তখন আমাকে বললো তাহলে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি। তো আমি বললাম এঙ্গেজমেন্ট করতে পারলে বিয়ে করলে কি প্রবলেম, বিয়েটাও করে ফেলি। না, বিয়ে আমি ঘটা করে করব, আমি চাইলে এখন এঙ্গেজমেন্ট করতে পারি। আমি কই তাহলে একটা কাজ করি, আপনি তো আমাকে ট্রাস্ট ইস্যুও করেন, আপনার আমাকে বিশ্বাসও হয় না, আমি তো কারোর সাথে কথাবার্তা বলি না, আমার ফোনের কল রেকর্ড চেক করেন, আমার 1-2 মাসের কল রেকর্ড চেক করেন, আমার চ্যাট লিস্টে কারা কারা আছে, আমার হোয়াটসঅ্যাপে কারা কারা আছে, আমার পেজে আমার কেমন কথাবার্তা হয়, কি হয় না হয়, আপনি সব চেক করেন। আর আমি প্রতিদিন নিয়ম করে এগুলার একটা স্ক্রিন রেকর্ড ওনাকে পাঠিয়ে রাখতাম, যেন উনি দেখতে পায় আমি কার সাথে কথা বলি কি না বলি। ইভেন দো আমার অ্যাপেল আইডির পাসওয়ার্ডও ওনার কাছে ছিল, আমার ফোনের পাসওয়ার্ড উনি জানে, আমার ফোনে ওনার ফেস লক দেওয়া, সবকিছু দিয়ে রাখছি, সব 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 সব, যেন মানুষটা আমাকে ট্রাস্ট করে, কারণ আমাকে সে বিয়ে করবে, আমাকে সে সংসার দিবে, আমি এই লাইফ থেকে মুক্তি পাবো, আমার সোশ্যাল মিডিয়া করে খাইতে হবে না। এমন না যে সে বড় লোক দেখে, এরকম না, আমার একটা বিয়ে চাই, আমি একটা সংসার চাই, আমি এভাবে লাইফ আর কত পার করব, আমার ভালো লাগে না। মানুষ যখন আমাকে কটাক্ষ করে বলে এখনো বিয়ে করেন না, এখনো বিয়ে হয় না, কি অন্যের জামাইকে টার্গেট করতেছেন নাকি, এটা নাকি সেটা নাকি, এগুলা খুব গায়ে লাগে, খুব 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 গায়ে লাগে। যাক গেল। এরপর উনি বললো তাহলে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি। তো আমি বললাম তাহলে যেহেতু আপনার ট্রাস্ট ইস্যু আমার প্রতি, তাহলে একটা কাজ করি, এঙ্গেজমেন্ট তো করবোই, তাহলে আমি জাস্ট ছোটখাটো করে একটা বিয়ের প্রোগ্রাম করি। আপনি আমাকে বলছেনই তো যে এঙ্গেজমেন্ট করার পরেই আমার ঝামেলা শেষ হইতে বেশি সময় লাগবে না, হাইস্ট গেলে 1-2 মাস।
উনি আমাকে বলছে যে এঙ্গেজমেন্ট করে রাখি। আমি বলছি এঙ্গেজমেন্ট করলে তাহলে বিয়ে? বলছে যে বেশি না, হাইস্ট গেলে 1-2 মাস, 1-2 মাসের ভিতরে আমার সব ঝামেলা শেষ হয়ে যাবে, তারপরে ধুমধাম করে তোমাকে আমি বিয়ে করব। তো আমিও খুশি, নাচতে নাচতে রেডি হয়ে গেছি। এঙ্গেজমেন্ট আমার কত খুশি আমি। এঙ্গেজমেন্ট করার পর তাহলে আমি বললাম তাহলে একটা কাজ করি, আমি তো আপনাকেই ভালোবাসি, বিয়ে আমি আপনাকেই করবো, আমার লাইফে তো আর কাউরে চাওয়ার নাই, আমার কিছুই চাওয়ার নাই। আপনি আমার লাইফের লাস্ট আসছেন, এন্ড আপনাকে নিয়ে আমি আমার বাকি জীবন পার করে দিব। আমি কবরে যাব আপনার নামটা নিয়েই, আমার আর কিচ্ছু চাই না। কত খুশি, আমার কপালে চুমায় টুমায়, বাবা তুমি আমাকে এত ভালোবাসো। তাহলে হ্যাঁ ভালো তো বাসি, জেনুইনলি ভালোবাসি, ভালো না বাসলে এগুলো কেন করবো। এরপরে এঙ্গেজমেন্টের এটা করলাম। এখন বিয়ের প্রোগ্রাম যেটা যেটা আপনারা দেখছেন, বিয়ে আমার হয় নাই, আমি এঙ্গেজমেন্ট করছি ওনার সাথে। ওনার ফ্যামিলির কেউ আসে নাই, উনি আসছে, ওনার কয়েকটা বন্ধু বান্ধব আসছে। এঙ্গেজমেন্ট করছি, করার পরে আমি বললাম তাহলে বিয়ের প্রোগ্রামটা করলে একটু তো মনে করেন হাতটাতে ছবি টবি দিতে হবে, নাইলে তো কিভাবে মানুষ তো বলবে বিয়ে তো হয় নাই। কারণ আমার কিন্তু কাবিন নামার কাগজ আমি আপনাদেরকে দেখাইনি, দেখাবো কিভাবে, আমার তো বিয়েই হয় না। কাবিন নামার কাগজ আমি কিভাবে দেখাবো, কাবিন নামার কাগজ থাকতে তো হবে। এখন বিয়ের যে ইয়াটা, এটা আমি আপনাদেরকে দেখাই যে কেন কি হয়েছে। ওনার সিঙ্গেল একটা হাতের ছবি পর্যন্ত আমার ওয়ালে পোস্ট করা নাই, কেন নাই ওইটার ব্যাপারে রিভিল করবো এখন। ওটা তো আমি তখন বুঝতাম না, আমি খালি বলতাম কেন আপনি এরকম করেন, একটা ছবি পোস্ট করলে কি হয়, ফেস স্টিকার মারে আমি ছবি পোস্ট করি, আমার কাছে এত এত ছবি আপনার, আমাদের এত কাপল মোমেন্ট, আমি এগুলো শেয়ার করি। উনি আমাকে বলে যে না, এক্সাক্ট টাইমে বিয়ের পরে তোমার যা মন চায় তুমি কইরো, যা মন চায় তুমি কইরো, আমি কোনো কিছুতে বাধা দিব না, বাট এখন না, আপাতত না। এটার একটা স্ক্রিনশট আছে, হাত দেখা যায়, এটা ডিলিট করে দাও, এরকম একটা স্ক্রিনশট, এরকম একটা স্ক্রিনশট আছে। আচ্ছা যাক, এর ভিতরে একটা কথা বলে দিই। আমি হয়তো বলতে পারেন যে তুমি হয়তো বিয়ের জন্য প্রেশার দিছো, তুমি কিছু বলছো। এখানে দেখেন, ভালোবাসি না, বিয়ে করব বলেই তোমার মার সামনে গিয়ে বলছি, আমার মার সামনে আসছে, আমাকে বিয়ে করবে বলে আমার মার সামনে এসে বলছে। বুঝেন সে কত পরিমাণে ডেসপারেট আমাকে ম্যানিপুলেট করার জন্য। সে আমার ফ্যামিলি অবধি আসছে, বলছে যে আমাকে ভালোবাসে, এই সেই হাবিজাবি, যাক অনেক কিছু। উফ, বলতে গেলে আমার এখন মেজাজ গরম হইতেছে লিটারালি। আমি আপনাদের কমেন্ট কিন্তু পড়তেছি না, কারণ আমি জানি আপনারা ভালোও বলবেন, খারাপও বলবেন, আর ওগুলো দেখলে, ওগুলো শুনলে আমি নিতে পারবো না। আমি জাস্ট আমার কথাগুলো বলবো। যাক গেল এটা। আমি জানি কি দেখাইতে চাইছিলাম, আমার সমস্যা হয়ে গেছে, আমি কথা ভুলে যাই। কি যেন দেখাইতে চাইলাম, ও বিয়ে বিয়ে বিয়ে, সরি, বিয়ে যে হয় নাই বা কি হয়েছে আসল বিষয়, এই জিনিসগুলাই দেখাবো। বিয়ের প্রোগ্রাম, এই যে এই দিনের পরেই তো সবকিছু, রং খেলা, হলুদ, বিয়ে। যে হাতের ছবিটা, ওইটা কিভাবে আসছে ওইটা আপনাদেরকে দেখাই। এই যে এই দিনের পুরা, ঠিক আছে, এই দিনের পুরা কোথাও একটা সিঙ্গেল মোমেন্টে আপনারা দেখতে পাইবেন না যে এখানে কেউ আছে, ওই বাড়ির মানুষ, কোনো পুরুষ মানুষ কেউ নাই। ইভেন দো স্বপ্না ওরাও জানে না যে আমার বিয়ে ওইটা হয় নাই, ওদেরকে আমি বলি নাই, কারণ আমি তো জানি আমি বিয়ে করব। আমি এঙ্গেজমেন্ট করে ফেলছি, আমি বিয়ে করব না। আমাকে বলছে যে 2 মাসের ভিতরে আমার সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এখন ওর মার সাথে আমি কথা বলছি, আমি তো আরো শিওর হয়ে গেছি যে আমাকে তো বিয়ে করবেই। তাহলে এখানে আমার লুকোচুরি কি আছে? আর আমি যদি তাকেই বিয়ে করি, আমার সোশ্যাল মিডিয়ায় পাবলিক করতে প্রবলেম কি? আমি তো আমার দিকে সলিড। এর জন্য এঙ্গেজমেন্টটাকেই আমি, এঙ্গেজমেন্টের পরে আমি বিয়ের প্রোগ্রামটা করছিলাম যে ভাই আমি তো এখানেই বান্দা, আমার তো আর কারো কোনো বেড়া দরকার নাই, কোনো বেড়া পটানোর দরকার নাই, আমি তো এখানেই লক। তাহলে আমি ওরে নিয়েই বলি, 2 মাস পরে যখন বিয়ে করব তখন ঘটা করে বলে দিব, শেষ। তো এটা হচ্ছে আমার লজিক। এইটার জন্যই বাসটা খাইছি আরো বড়। নিজের মানুষ নিজে কত বড় অধপতনে নিয়ে যাইতে পারে, এটা আমাকে না দেখলে আপনারা জানবেন না, শিখবেনও না। কই আমার আংটি ছবি তোলা, এই দেখেন, এই যে আমি হাতের ছবি পড়ছিলাম, হাতের ছবি যে তুলছিলাম, কারণ সোশ্যাল মিডিয়ায় দিতে হবে জামাই ছাও, এন্ড উনি ওনার হাতের ছবি আমাকে দিবে না। আমি বলছি আপনি আমার বয়ফ্রেন্ড, আপনার সাথে আমার সম্পর্ক, আপনি এখন আমার ফিয়ান্সে, তাহলে আমি আপনার ছবি কেন দিব না, আপনার হাত দিব না, অন্য কারো হাত কেন দিব? না না না, এখন দিলে সমস্যা আছে, এখন কেউ বুঝে যাবে, এখন দেওয়া যাবে না, তুমি অন্য কোন এক সময় দিও। তাহলে এখন হাতটা কই পাবো? কারণ নাহলে তো মানুষ বিশ্বাস করবে না যে বিয়ে আমার হয়েছে কিনা। তখন উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে আসে, ওনার ফ্রেন্ডের হাতে হাত রেখে আমি ওই ছবিটা পোস্ট করি, ওই ভিডিওটা করি। ওয়েট, এই দেখেন আমার অবস্থা,
সালোয়ার কামিজের উপরে আমি শাড়ি পরে আছি ছবি তোলার জন্য, বুঝছেন? এটা কবে? এটা হচ্ছে মে মাসের 16 তারিখ। টাইমটা একটু দেখে নেন, ঠিক আছে? আমি কি অবস্থায় দেখছেন হাতের ছবি তোলার জন্য? ভাগ্যিস ভালো ছবিটা তুলে রাখছিলাম, নাহলে তো এখন দেখাইতেও পারতাম না। ভিডিওতে কিছু শোনা যায় কিনা? হয় না, এই পাশ থেকে বলতেছিল আমার ফিয়ান্সে। সেই সেই যেটা বলতেছিল না, এটা উনি ভিডিও করতেছিল পিছন থেকে। ওনার ফ্রেন্ড আমার হাতে হাত রাখতেছে, উনি পিছন দিয়ে ভিডিও করতেছে। হ্যাঁ হইছে, সেই সেই। আরেকবার শোনেন না শুনলে। বুঝছেন? করেন দেভাবে করেন দেভাবে সুন্দর সুন্দর যেটা বলতেছে এটা উনি বলতেছে। তাইলে দেখেন, মানে আমি নিচে নেন ভাইয়ের হাতটা, নিচে নেন। হ্যাঁ হ্যাঁ, নিচে নেন ভাইয়ের হাতটা, নিচে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বুঝছেন আমি আমার লাইফের বাসগুলা কিভাবে খাইছি। পুরুষ মানুষ বিশ্বাস করে ধোকা খেয়ে। তো যাই হোক, গেল এটা। যাওয়ার পরে বিয়ের প্রোগ্রাম তো হয়েছে কবে, আমি বিয়ের প্রোগ্রামের ডেটটা একটু দেখাই। বিয়ের প্রোগ্রাম করছি 15 মে। 15 মে বিয়ের প্রোগ্রাম করছি, আর এই ছবি তুলছি 16 মে। ঠিক আছে, 16 মে। এই যে এই পাটা, এটা মিথুনের পা। এই যে মিথুন, ফর্সা, ঠিক আছে? ওর ফ্যামিলি তো চিনবে। আর এটা ওর ফ্রেন্ড, ঠিক আছে? ওর ফ্রেন্ডের নাম হচ্ছে আকাশ, ওইটাও দেখাই দিব, ছবি আছে আমার কাছে। আমার লাইফ ধ্বংস করে দিছে, আমার লাইফ ডিস্ট্রয়, আমার লাইফে কোনো কিছু বাকি নাই। জীবন শেষ করে দিয়ে শেষ 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 পর্যায়ে নিয়ে গেছে। এখন আমার মান ইজ্জত খোয়ানেরও কিছু নাই, আমার পাওয়ারও কিছু নাই। বাকি জীবন যদি আমার বিয়েও না হয়, তাও আমার কোনো আফসোস নাই। কষ্ট একটা জায়গায়, তুই যদি আমাকে বিয়ে নাই করবি, আমার লাইফটা নিয়ে এরকম কেন খেললি? তোর যদি টাইম পাসের জন্য মানুষ প্রয়োজন হয়, তুই টাকা দিয়ে ভাড়া করে আনতে পারতি। আমি কেন? আমি তো মানে কেন? আমি একটু সংসার চাইছি, বিয়ে চাইছি, এর জন্য আমার সাথে এত বড় প্রতারণা। আমার মতো মেয়ে মনে হয় এগুলো ডিজার্ভ করে, রাইট? আমার মতো মেয়ে মনে হয় এগুলো ডিজার্ভ করে, না হলে আমার সাথে এত কিছু হওয়ার দরকার আছে? আমি আমার লয়ালিটি প্রমাণ করার জন্য সোশ্যাল একটা প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্টে বিয়ে বলে চালাই দিছি শুধুমাত্র ওই মানুষটারে আমার লাইফে আমি চাই বইলা। আমি কতটা নাদান হইলে আমি বিয়ে করি নাই, আমি এঙ্গেজমেন্ট কইরা ওইটারে বিয়ে হিসেবে চালাই দিছি, যে এই মানুষটা তাও বিশ্বাস করুক যে আমি তারে কি পরিমাণ ভালোবাসি। যাক, গেল এটা। এরপরে এই যে আমি যেখানে যাই না কেন, আমি বিয়ের পরে মে মাসের 21 তারিখে একটা প্রমোশন করতে গেছিলাম, আপনাদের মনে আছে মনে হয়, মোহনা। টাইমটা দেখেন, মে মাসের 21, উনি আমাকে নিয়ে গেছে। এখন আমি প্রমাণ দেখাবো যে আমি কোথাও একা যাই না, প্রত্যেকটা জায়গায় উনি আমাকে নিয়ে যায়, একা আমাকে ছাড়ে না। উনি আমাকে ছাড়া থাকতে পারে না, এটা আমার হাত। ইভেন দো আবার আসার সময় নিজে হাতে করে আমাকে নিয়ে আসে, যে হ্যাঁ তোমাকে আমি আবার নিয়ে যাচ্ছি, এটা সেটা হাবি যাবি। যাক, গেল। এরপরে আমি কখন ওনার সাথে নাইট ট্যুর বা কোথাও ট্যুরে যাওয়া, এগুলো আমি কখনো যাই নাই। আমার কথা হচ্ছিল যে বিয়ে করার পরে আমি আপনার সাথে সব জায়গায় যাব। যেমন এই যে আমার এগুলা কিন্তু ডে ট্যুর, এগুলা ডে ট্যুর।
এই যেটার ব্লগ আমি শেয়ার করছিলাম। ইভেন দো আমি জানি আমি ভিডিও করব, তো আমি আমার জামাই মানে আমার ফিয়ন্সেই তো বিয়ে করবো তাকে, আমি আমার লুকোচুরির কিছু নাই। তো আমি তার সাথে ঘুরতে যাব, আমি গাড়িতে ভিডিও নিব না? তো উনি ওনার গাড়িতে আমাকে ভিডিও নিতে দেয় না। উনি ওনার গাড়িতে আমাকে ভিডিও নিতে, আমি বললাম যে কেন গাড়িতে কেন ভিডিও নিব না? আপনি আপনার ফেস দেখাইতে না করছেন, ওকে ফাইন, ফেস আমি দেখাবো না, হাত তো দেখাবো, শরীর তো দেখাবো, গাড়ি তো দেখাবো, কেন দেখাবো না? না বলে এখন সমস্যা আছে। যখন আমি জিজ্ঞেস করি কি সমস্যা, কি প্রবলেম, আমাকে কোনো কিছু খুলে বলে না যে এই সমস্যা। এই যে এই গাড়িটা, যে গাড়ির ভিডিওগুলো আমি ব্লগে ছাড়ছি, এটা ওনার ফ্রেন্ডের গাড়ি, এটা ওনার ফ্রেন্ডের গাড়ি, ওনার ফ্রেন্ডের গাড়িতে উনি উঠাইছে, ওনার নিজের গাড়ি তো আছেই। প্রথমে আমরা কিন্তু ওই গাড়িতে বসা ছিলাম, ওই গাড়ি থেকে চেঞ্জ হয়ে আমরা ওনার ফ্রেন্ডের গাড়িতে বসে বসে, ঠিক আছে, ওনার গাড়িতে বসে বসে, এই যে আমি কোথাও একা যাই না। এভাবে ভিডিওগুলো নিছি যেন খালি হচ্ছে হাতটুকু দেখা যায় আর কিছু না দেখা যায়, কারণ উনি তো ফেস রিভিল আমাকে করতে দিবে না, কোথাও ফেস রিভিল করতে দিবে না, ঠিক আছে। এইভাবে ভিডিও নিয়ে নিয়ে তারপরে আমার ছাড়া লাগছে, যাক গেল এটা। তো এখন আসি আপনাদের সাথে মেন পয়েন্টে, যে কেন আজকে আমি এত কথাগুলো বলতেছি। ওইটা আপনাদেরকে বলার আগে আপনাদেরকে আমি একটা ভয়েস রেকর্ড শোনাবো। কোথায় ভিডিওটা? এয়ারড্রপে সব আসছে, ওইটা কি আসে নাই? না আসছে। এখন আমি আপনাদেরকে যেটা শোনাবো, আপনি যাকে বলতেছেন যে আপনার হাজবেন্ড, এন্ড তার সাথে আমি আপনার ছবি পর্যন্ত, বুঝি নাই যাকে বলতেছি না ও হ্যাঁ হ্যাঁ, মানে মানে বুঝতে পারতেছেন কি করতে চাইতেছিলাম। উফ, ওর বউয়ের নাম, হ্যাঁ ও ম্যারিড, এন্ড নট অনলি ম্যারিড, এন্ড ওর 2টা বাচ্চাও আছে। এই 2টা বছরে আমি এগুলোর কিচ্ছু জানতে পারি নাই। আমাকে কি বোকাটা বানায় রাখছে, আমাকে কি পরিমাণ বোকা বানায় রাখছে উনি, ওনার মা। আমার ওনার মার কাছে কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো দেখছেন আপনার ছেলে আমাকে বাড়িতে নিয়ে গেছে, আমি বিয়ে চাইছি, আমি সংসার চাইছি, তাহলে আপনি তো জানেন আপনার ছেলে বিবাহিত, এন্ড তার 2টা বাচ্চা আছে, 5 বছরের 6 বছরের। এত কিছু জেনেও আপনি কেন আমাকে বলেন না যে তুমি যে ছেলের কাছে আসছো এই ছেলে তো বিবাহিত? এই কাজটা আমার সাথে কিভাবে করতে পারলো? আমি আগে ওয়েট, আমি আপনাদেরকে দেখাই, নাহলে আপনারা বুঝবেন না। আমি আর এগুলা কেন আসছে আপনারা দেখছেন, আমি 31শে অক্টোবর থেকে আমি সেট পোস্ট দিতেছি, কারণ 31শে অক্টোবর থেকে ওর সাথে আমার কমিউনিকেশন হুট করে বন্ধ হয়ে গেছে। হুট করে বন্ধ হয়ে গেছে বলতে আমি ওইটা আপনাদেরকে দেখাই দিই, নাহলে আপনারা বুঝবেন না। হুট করে বন্ধ হয় না এই বিষয়টা, অবশ্য কেন হয়েছে ওইটাও বলবো। 31শে অক্টোবরে হয়েছে সব কাহিনী, 31শে অক্টোবর থেকে স্টার্ট। ওয়েট, আমি যে ওনার মেসেজ স্ক্রল করতেছি। আমি একটা মানুষ এই 31শে অক্টোবর থেকে পাগলের মতন আমি কোথাও কোনো পোস্টও করি নাই। এই যে 30শে অক্টোবর, কি গো বাবা কি হইছে? হ্যাঁ, আমি এই যে আমার রুমের ভিডিও, ওই যে আমাকে টেক্সট দিছে, স্ক্রিনশট দেওয়া লাগে। এই যে আমি যখনই ফোনে কিছু করি না কেন, আমার রানিং স্ক্রিনশট দেওয়া লাগে যে আমি ফোনে কি করতেছি, এটা আমার তাকে জানাইতে হয়, আর আমি তাকে জানাই। ওনার সাথে আমার কথা লাস্ট, ঠিক আছে, লাস্ট কথা এতটুকুই। উনি আমাকে একটা ভয়েস দিছে, ওটা আমি পরে বলতেছি। তারপর থেকে আমি কন্টিনিউয়াসলি
কন্টিনিউয়াসলি এই যে 31 অক্টোবর থেকে আমি কন্টিনিউয়াসলি ওনাকে টেক্সট দিছি, আমি কাঁদতেছি, এই করতেছি সেই করতেছি, এইটা সেইটা, স্ক্রিনশট, এই সেই হাবি জাবি অনেক কিছু। উনি আমাকে কোনো রেসপন্স করতেছে না। উনি অফলাইন। আমি মিথ্যা বলতেছি না, এটা ওনারই আইডি। দেখেন, বলবেন হয়তোবা যে মিথ্যা বলতেছে, এই যে এটা ওনারই আইডি। ওকে, আমি কোনো ফেক কিছু দেখাইতেছি না। দেখেন, এই মানুষের ক্যাপশন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন যে হাইরে লয়াল, এনার মতন লয়াল মানুষ পৃথিবীতে হয় না। দেখেন, অন্য পোস্ট শেয়ার করে কি কমেন্ট করে, মানে তার কি চিন্তা ভাবনা। মেয়েরা চিট করে, মেয়েরা এটা করে, মেয়েটা সেটা করে, যাক গেল। হ্যাঁ, তো এই যে 31 অক্টোবর ওর সাথে আমার কমিউনিকেশন বন্ধ, ওকে আমি পাচ্ছি না। এরপরে আমি ওনার যে ফ্রেন্ডদের সাথে, আমার যাদের সাথে কথাবার্তা হয়, আকাশ, ফাহিম, পিয়াস, অয়ন, ওর যে ফ্রেন্ড সার্কেল, ইভেন দো ওর ফ্রেন্ড সার্কেলের কিন্তু সবাই জানে যে ও বিবাহিত, ওর 2টা বাচ্চা আছে, কেউ আমাকে বলে নাই। আপনাদের ঘরও তো বোন আছে, বলেন, তাহলে আপনি কি পারতেন যে আপনার বোনের সাথে একটা ছেলে এরকম প্রতারণা করতেছে, ফ্রড করতেছে, আর আপনারা সেগুলো মুখ বুজে সহ্য করতেন? যখন দেখছেন যে আমার বাসায় আসতেছে, ইভেন দো আমার মা বাবাকে নিয়েও কিন্তু উনি বের হয়েছে। রোজার মধ্যে আমরা ইফতারি পার্টি করছিলাম, একটা শাড়ির লুক করছিলাম, মনে আছে? মনে না থাকলে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমার আবার এটা অভ্যাস, আমি সবকিছু স্ন্যাপ করে রাখতে পছন্দ করি। আমি তো এই হিসাবে স্ন্যাপ করে রাখছিলাম যে বিয়ে তো হবেই, আমি পরে আস্তে আস্তে করে সব ভিডিও আপলোড দিব যে আমিও ভালো আছি, আমিও কত হ্যাপি, আমার লাইফেও সুখ আছে, আমিও সুখ ডিজার্ভ করি, আমাকেও আল্লাহ ভালো রাখবে, সুখ আমার কপালেও আসবে। এই যে এটা হচ্ছে রোজার সময়, এই লুকটা তো আপনারা আমার টিকটকে দেখছেন, রাইট? এটা আমরা সবাই মিলে, আম্মু পাপা, আমরা সবাই মিলে হচ্ছে দেখাই দেই। এই যে সামনে উনি বসা, এই যে উনি বসা, সিফুরে কোলে নিয়া। আমার ফ্যামিলিটারে পর্যন্ত ইনভলভ করাইছে। এত বাজে মানুষ কিভাবে হইতে পারে? তুই যদি বিয়ে নাই করবি, তুই আমার লাইফে এসে আমাকে এতটা ডিস্ট্রয় কেন করলি? যাক গেল, এটাও গেল। এখন কথা হচ্ছে যে সে আমাকে কোথাও তার ছবি পোস্ট করতে দেয় না। একটা হাতের ছবি একদিন পোস্ট করছিলাম, যে আমাকে ডাইরেক্ট বলছে এখানে হাত দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করে কেটে দাও, দাঁড়ান লাগলে আবার সার্চ করে দেখাই, স্ক্রিনশটটা খুঁজে পাচ্ছি না। হাত বোঝা যাচ্ছে, হাত, আচ্ছা যাই হোক, খুঁজে পাচ্ছি না, যাই হোক। তো হাত বোঝা যাচ্ছে, উনি আমাকে বললো এটা কেটে দাও। না আছে, আমি খুঁজে বের করব, কেন বের করব না? আমার প্রত্যেকটা জিনিস দেখাইতে হবে। আমি এতদিন ধরে, আপনারা আমাকে কত ধরনের কত কিছু বলেন, আমি একা একা বিষয়গুলো সয়ে আসতেছি, কারণ আমি জানি আমার সাথে কি হয়েছে। এগুলার আমি কোনো এক্সপ্লেনেশন দিতে পারবো না। আমার কপালে এই দুঃখটা আসারই ছিল, কারণ আমি অন্ধ ছিলাম ভালোবাসায়, অন্ধের মতন বিশ্বাস করছি, অন্ধ হয়েছিলাম। এর জন্য উনি আমাকে যা বলছে, যেভাবে বলছে, আমি প্রত্যেকটা জিনিস মানছি, একটাই সুবাদে যে 2 দিন পরে আমি তার ঘরের বউই হব। আমার তার কথা মানতে প্রবলেম কি? এখন যেই ভয়েসটা শোনাতে চাচ্ছিল, ও মাথা নষ্ট হয়ে গেছে, কই থেকে যেন কই চলে যাইতেছি, বুঝতেছি না। এই হচ্ছে সোনালী চৌধুরী। এখন ওকে কিভাবে পাইছি সেটা বলি। এই যে 31 অক্টোবর ওর সাথে আমার কথাবার্তা, যোগাযোগ বন্ধ। আকাশ, অয়ন, ফাহিম, ওরা কেউ আমার সাথে যোগাযোগ করতেছে না, কেউ রেসপন্স করতেছে না, ফোন দিলে ফোন ধরে না। ওর মার নাম্বার কি দিয়ে সেভ করা জানেন? আমি আপনাদেরকে দেখাই দিই, নাম্বারটা হাইড করে দিচ্ছি। শাশুড়ি আম্মু, বুঝেন, আমার যদি তার সাথে কন্ট্যাক্ট নাই থাকে, আমি তার নাম্বার কেন এভাবে সেভ করে রাখবো? মনটা চাইতেছিল পাবলিক করে দিই, বাট দরকার নাই। তো ওনার মাকেও আমি ফোন দিছি, ওনার মাও আমার ফোন ধরে না, কেটে দেয়। কেন কেটে দেয় জানি না।
ফোন একবার দিয়েছি, আমি বলছি আম্মু মিথুন কোথায়? কয় কে? আমি বলছি আমি সানজিদা। কণ্ঠটা শোনা মাত্র ফোনটা কেটে দিছে, কারণ তখন সোনালি পাশে বসা, ওনার সামনে কথা বলতে পারবে না, এটা আমি পরে জানতে পারছি। গেল এরপরে আমি মিথুনের ইনস্টাগ্রাম আইডিতে ঢুকলাম, কারণ আমি খুঁজতেছিলাম যে আর কার থেকে খবর নেওয়া যায়, আর কে আছে ওর রিলেটিভ যারা যারা ছিল, যাদের যাদের আমি চিনতাম, আমি সবাইকে কম বেশি নক করছি। কেউ রেসপন্স করছে, কেউ রেসপন্স করছে না। কেউ রেসপন্স করছে, কেউ রেসপন্স করে নাই। এটা হচ্ছে মিথুনের ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে? তার ইনস্টাগ্রামে আমি ফলো পর্যন্ত দিয়ে রাখছিলাম। পরে সে আমাকে এখন যাও রুম থেকে, আমার কনসেন্ট্রেট বিগড়ায় যাইব, পরে আসো যাও। আমি ওকে ফলো দিয়ে রাখছিলাম, সে বলতেছে ইনস্টাগ্রামে ফলো করো না, ঝামেলা আছে। এটা বলে সে হচ্ছে আমাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করায়, এর জন্য আমি ওকে আর ফলো করি নাই। যাক গেল, যাওয়ার পরে লাইক দেখতে পাওয়া যায় প্রত্যেকটার মধ্যে। এই সোনালী চৌধুরী থেকে, এই যে আমি তো আসি সোনালী চৌধুরী থেকে লাইক দেওয়া প্রত্যেকটার মধ্যে। আমি এটা নোটিস করছি। আমি কখনো স্টক করি না। আমার তো সব থেকে বড় দুঃখ একটাই যে আমি কেন স্টক করি নাই। প্রত্যেকটার মধ্যে সোনালী চৌধুরী থেকে লাভ রিয়েক্ট দেওয়া, নট অনলি এইটা, মানে প্রত্যেকটা যতগুলো আছে। এই যে প্রত্যেকটার মধ্যে সোনালী চৌধুরী থেকে ইয়া করা। যখন আমি সোনালী চৌধুরীতে গেছি, এখন প্রাইভেট করে দিছে। এখন সোনালী চৌধুরীর বায়োতে কি দেওয়া দেখেন, মিথুন, আচ্ছা, ওয়াইফ অফ মিথুন পাটোয়ারি, আলহামদুলিল্লাহ ব্লেসড উইথ 2 daughters। আপনারা বুঝতে পারছেন? আমি যখন এটা দেখছি তখন আইডি পাবলিক করা ছিল, বাট এখন প্রাইভেট করে দিছে। আমি যখন এটা দেখছি আমি পুরো আসমান থেকে পড়ছি যে আগে তো 31শে অক্টোবর থেকে তার সাথে যোগাযোগ করতে পারতেছি না। যে মানুষের সাথে আমার প্রতি 5 মিনিট অন্তর অন্তর কথা হয়, ওই মানুষটা হুট করে গায়েব। তার মধ্যে তার কেউ আমাকে রেসপন্স করতেছে না। ওই জায়গায় এই মেয়ের প্রত্যেকটা জিনিসের লাভ রিয়েক্ট দেওয়া। যখন ওর আইডিতে ঢুকছি আমি কি দেখতে পাইছি জানেন? আমি আপনাদেরকে দেখাই। মানুষ এইভাবে ঠকাইতে পারে। আমি সো সরি। আমি ওর বউটারে দেখাইতে চাইতেছি না। ওই মেয়ের কোনো দোষ নাই এই জায়গায়। এই মেয়েকে আমি কেন টানবো? বুঝতেছেন? ডেট কবে দেখবেন? এই সেম চুলে, সেম আউটফিটে আমার সাথে তার কত ছবি, কত ভিডিও। এন্ড ক্যাপশন কি দাও? আমি একটু ক্যাপশনটা পড়ে শোনাই। ক্যাপশন দেওয়া হচ্ছে 10টা বছর একটা মানুষের থাকা ইটস নট, আচ্ছা আমি পড়ি, 10 years একটা মানুষের সাথে থাকা নট দ্যাট ইজি ইফ সে আমাকে ছোট থেকে পেলে লেলে বড় করছে। আমার আদরের জায়গাটা অন্যরকম। আমার আর আমার হাজবেন্ডের ভালোবাসার গভীরতা নর্মাল মানুষ বুঝবে না। ওদের 10 বছরের সম্পর্ক ভাই। তাইলে আমি এই 2 বছর কই থেকে আসলাম? আমি কি ছিলাম তাইলে? আমার সাথে কেন এগুলো? আমাকে কেন বলা হয়েছে যে তার কোনো বিয়ে হয় নাই, তার কোনো কিছু নাই, তার কোনো পাস নাই, সে আনম্যারিড একটা ছেলে? যেখানে আমি আমার সব সত্যি জানাই দিছি, সেখানে উনি এরকম মিথ্যা নাটকটা কিভাবে করতে পারলো আমার সাথে? কেন? মানে কি রিজন? আমি দেখতে আহামরি এত সুন্দরও না, আমার এত টাকা পয়সাও নাই, আমার বাপের কোনো অর্থ সম্পদ নাই, আমাদের ওইরকম কোনো নাম ডাক নাই। এই সাবানা টিস্যু দিয়ে যাও। আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার কোনো কিছু নাই। তাহলে আমার সাথে 2টা বছর এই গেম গুলা খেলার রিজনটা কি ছিল? যেখানে ওর ওয়াইফ পোস্ট করে টিস্যু দাও। আপনারা ডেটটা একটু দেখেন, এটা কবে? ডেটটা দেখেন, আগস্টের
3 তারিখ, আর আগস্টের 3 তারিখে আমার ছবি দেখবেন? আগস্ট 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 আগস্টের 10, আগস্ট কই? ও, আগস্টের ভিতরে আমাদের কোনো দেখা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আগস্টে দেখা হয় নাই, সেপ্টেম্বরে দেখা হয়েছে। আগস্ট এটা কিন্তু এই বছরেরই। আমি কিন্তু আরে খালি চলে যাইতেছে, একটা দেখাইতে গেলে আরেকটা যাইতেছে গা। এটা কিন্তু এই বছরের, এমন না যেটা অনেক আগের। মানে সে একসাথে 2 জায়গায় সময় পার করতেছিল। একদিকে গার্লফ্রেন্ড ফিয়ন্সেকে ম্যানেজ করতেছে, আরেকদিকে বউকে ম্যানেজ করে রাখতেছে। শুধু হারায় যাইতেছে। বিরক্তিকর। আচ্ছা, অক্টোবরের 7, ওর এখন চুল ছোট, ঠিক আছে, চুল ছোট করে ফেলছে, চুল বড় ছিল, চুল ছোট করে ফেলছে। অক্টোবরের 7 এগুলো ওর বউর সাথে ওর পোস্ট করা। আমি তো কখনো ওরভাবে ইনস্টাগ্রাম ঘাটতেই যাই নাই, আমি জানবো কিভাবে? অক্টোবর দেখাইছি, রাইট? অক্টোবরের 7 তারিখ। এখন আপনাদের দেখাই আমার অক্টোবরের 7 তারিখ। আচ্ছা, সেপ্টেম্বর, অক্টোবরের 7, অক্টোবরের 8 তারিখে আমি আমার ফ্যামিলি নিয়ে বাবলসে গেছিলাম। এই যে অক্টোবরের 8 তারিখে আমার ফ্যামিলি নিয়ে বাবলস গেছিলাম। মানে এর ভিতরে 2-1 বার দেখা, কারণ আমাদের তো দেখাই হয় দিনের বেলা। আমাদের সারাদিন ঘোরাঘুরি হয়, সারাদিন ঘোরাঘুরি হয়। আমরা দিনের বেলা দেখা করি, আমরা রাতে ঘুরতে যাই, ঘুরে টুরে আমার টাইম 11টা পর্যন্ত। সে আমাকে টাইম দেয় 11টা পর্যন্ত। 11টার পরে তার কোনো খোঁজ নাই, কারণ সে 11টার পরে তার নাকি জুতার ফ্যাক্টরি আছে, যেটা আমি জানি আর কি। এই 2 বছর ধরে তার জুতার ফ্যাক্টরি আছে। সে জুতার ফ্যাক্টরিতে রাত্রে 11টা থেকে ভোরে 4টা পর্যন্ত তার ওখানে সময় দিতে হয়। এটা তার কাজ, এটাই তার বিজনেস। তার বাপের তো আছেই, বাট তার নিজের বিজনেস হচ্ছে সে রাত্রে 11টা থেকে হচ্ছে ভোরে 4টা পর্যন্ত এখানে থাকে। তো আমার সাথে তার সারাদিন কথা হয়। রাত্রে 11টার পরে আমি আমার মতন ঘুমাই যাই, টাইম স্ল্যাব অন করে আমি ঘুমাই থাকি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্ন্যাপ দেই, টেক্সট দিই, বাবা উঠছেন, জানু উঠছেন। উনি আমাকে বেলা 12টা-1টার দিকে টেক্সট দিয়ে বলে ঘুমু ঘুমু গলায়, হ্যাঁ উঠছি জান, ফ্রেশ হয়ে এসে কল দিচ্ছি। এটা থেকে কনভারসেশন। তারপরে হয় আমরা যে আজকে কি বেরোবো, তাহলে ঘুরতে যাই। ঘুম থেকে ওঠার পর উনি শাওয়ার টাওয়ার নেওয়ার পরে হয় ঘুরতে যাই, নাহলে ভিডিও কলে কথা বলি, নয় রিক্সা দিয়ে ঘুরে আসি, দূরে কোথাও না গেলে এলাকা দিয়ে ঘুরে আসি, এইরকম। তো উনি আমাকে এইভাবেই 2 বছর ধরে মেনটেন করতেছে। আমি ওনার সাথে কখনো ট্যুর পর্যন্ত দেই নাই, যে বিয়ে না ছাড়া আমি ট্যুর দিব না। আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, অনেকবার, যে চলো যাই। আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি। এই যে আমি কক্সবাজার গেছি, আমার ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে গেছি। আমি ওনার সাথে যাই নাই, কারণ আমি যাব না। যাক গেল। তো অক্টোবরের 7, 8 তারিখ, 9 তারিখ, 9 তারিখের ভিতরে ওইভাবে আর কি দেখা সাক্ষাৎ হয় নাই, ভিডিও কলে কথা হয়েছে। এই যে অক্টোবরের 17, এই যে আমরা ভিডিও কলে আমি স্ক্রিনশট নিছি। কারণ হচ্ছে যে আমার যদি নেটও স্লো করে, ওইটার স্ক্রিনশট রাখা তাকে দেখাইতে হবে যে হ্যাঁ স্ক্রিনশট রাখতে হবে, নাহলে তুমি অন্য কেউ হয়তো তোমাকে কল দিছে, আমি তো জানি না। মানে এত ট্রাস্ট ইস্যু তার ভিতরে। আর তলে তলে দেখেন সে বউর সাথে 8 অক্টোবর না 7 অক্টোবর ঘুরে আসছে, আর আমার সাথে 17 অক্টোবর। এই যে তার চুল ছোট ছোট, দেখতে পাচ্ছেন? তাহলে এইভাবে সে আমাকে ম্যানিপুলেট করে রাখছে। আমি মানে কত বাজে ভাবে একটা মানুষকে মানুষ ঠকাইতে পারে সেটা আপনাদের দেখাবো। শুধু একটা ছবি না, আরেকটা ছবি দেখাই। আমার কিছু বলার নাই আসলে, আমার কিছু বলার নাই। আমি নিজেকে নিজে কত বাজে ভাবে মানে কি করছি। এই যে আমার সাথে হাতে ধরে ছবি, সেম গাড়িতে ওর সাথেও হাতে ধরে ছবি। টাইমটা দেখাইতেছে না। এই যে যাই হোক, ঠিক আছে, সেম গাড়িতে ওর সাথে আমারও ছবি আছে। তো এইভাবে সে আমাকে রাখছে। ইভেন দো
এই যে এই পাঞ্জাবি পরা যে ছবিটা, এই পাঞ্জাবি পরা যে ছবিটা, এটার ডেটটা হচ্ছে আচ্ছা ওয়েট, আচ্ছা 27শে আগস্ট। ক্যাপশন দেওয়া কি, হি ইজ অনলি লিগেল ওয়াইফ। ঠিক আছে, এটা হচ্ছে 27শে আগস্ট। এই দিনেই উনি আবার আমার সাথে 27শে আগস্ট, 27শে আগস্ট, আগস্ট, আচ্ছা আগস্টে না, আগস্টের কোনো ছবি নাই। আচ্ছা যাই হোক, যখন যখন বউয়ের সাথে কোথাও ঘুরে টুরে ওদিন আবার আমাকে টাইম দেয় না, ওদিন আমি আমার ঘরে বসে থাকি। কারণ দেখছেন যে যে ডেটে ডেটে ওর সাথে ঘুরছে ওই ডেটে আমার সাথে নাই। আমাকে বলছে, ভিডিও কল দিছি আমি, এই পাঞ্জাবি পর আমি ভিডিও কল দিছি, অয়ন ভাই ওরা সবাই আছে গ্রুপে, বলে ভালো লাগতেছে না জান, ভালো লাগতেছে না, তোমাকে ছাড়া একটু ভালো লাগতেছে না, আমি কি করব, আমি চলে আসবো বিয়ের প্রোগ্রাম থেকে একটু পরেই। কতক্ষণ পরে আবার নাই, আবার 10-15 টেক্সট দিয়ে রাখছি, কোনো রেসপন্স নাই। আবার কতক্ষণ পরে, জান একটু ছবি তুলতেছিলাম, একটু কথা বলতেছিলাম, এগুলো বলে বুঝ দিতেছে ওদিকে কিন্তু বউয়ের সাথে প্রোগ্রামে, বউকে নিয়ে ওই জায়গায়। ঠিক আছে, তো এইভাবে সে আমাকে ম্যানিপুলেট করে করে রাখছে। যদি 31শে অক্টোবর উনি যোগাযোগ আমার সাথে না বন্ধ করতো, তাহলে হয়তোবা আমি এত কিছু জানতে পারতাম না। আমাকে মেনটেন করছে এইভাবে, সারাদিন আমাকে সময় দিছে। রাত্রে 11টার পর থেকে সে নাই, রাত্রে 11টার পর থেকে আমি ঘুমাই থাকি, ফোন টিপি, ভিডিও এডিট করি, যাই করি। আবারও সেম পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার 11টা-12টার ভিতরে আবার তার সাথে আমার যোগাযোগ। এই যে বিয়ের প্রোগ্রাম করলাম, রিসোর্টে গেছি ডে লং ট্যুরে, নাইট স্টে কিন্তু করি নাই। ঠিক আছে, কারণ আমি বলছি যে আমি বিয়ে করব, আমার বিয়ের পরে সব। আমাকে অনেকবার ইনফ্লুয়েন্সও করছে, অনেকভাবে ইনফ্লুয়েন্স করছে যে এখন তো ফিয়ন্সে হয়ে গেছি, এখন কি প্রবলেম। বুঝছি না, কবুল বলবেন, লিগেলি ওয়াইফ হব, যা চাইবেন সব পাবেন। কারণ আমি তো আপনার প্রতি লয়াল, আমার লয়ালিটির কোনো ডেফিনেশন নাই, কোনো ডেফিনেশন নাই, ট্রুলি নাই, ট্রুলি নাই। যাক, এটাও গেল। এখন আসি ওর বউ আমাকে কি কি বলছে, ওর বউ থেকে আমি কি কি শুনতে পাইছি। 21 মিনিটের একটা কল রেকর্ড, যাকে বলতেছেন যে আপনার 21 মিনিটের তার সাথে আমি আপনার ছবি পর্যন্ত হ্যাঁ, এটা মেক শিওর করো। বুঝি নাই। যাকে বলতেছি না, ও আমার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমার কাছে তো হচ্ছে এটা যে মানে সে আপনার হাজবেন্ড এন্ড আমি সেটা জানি না। আমার 2 বছরের সম্পর্ক তার সাথে। আপনি শুনেন আপু আমার কথাগুলো একটু প্লিজ। আমার ওনার সাথে 2 বছরের সম্পর্ক এন্ড হচ্ছে ওনাকে আমি মানে সম্পর্কের মাথাতেই মানে প্রথম থেকে ওনাকে বলতেছিলাম যে আমি কোনো ধরনের রিলেশনশিপে যাব না, আমার ডাইরেক্ট বিয়ে করতে হবে, কারণ আমার একটা পাস্ট আছে এন্ড হচ্ছে আমার ডিভোর্স হয়েছে। পাশাপাশি হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া পার্সন, পাশাপাশি হচ্ছে আমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তো এর জন্য আমি বলছি যে আমি কোনো ধরনের কন্ট্রোভার্সিতে জড়াতে পারবো না, আমার সোজাসুজি বিয়ে করতে হবে। তো উনি আমাকে প্রথম থেকে একটাই কথা বলে আসছে যে আমার কিছু সমস্যা আছে, আমার কিছু পারিবারিক প্রবলেম আছে, এগুলা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার জন্য একটু ধৈর্য ধরো, আমি তোমাকে তোমার প্রাপ্য সম্মানটাই দিব এন্ড তোমাকে আমি বিয়ে করে আমার ঘরে তুলবো। জাস্ট ওনার এই কথাগুলোর জন্য উনি আমাকে এমন ভাবে ট্রিট করছে বিধায় আমি কিন্তু 2 বছর ধরে ওনার সাথে রিলেশনশিপে আছি। প্লাস লাস্টে ওনাকে আমি এত বেশি জোরাজোরি করছি যে আমি এভাবে আর পারতেছি না। প্রতিনিয়ত আমার ফ্যামিলি থেকে বলতেছে তুমি যদি রিলেশনশিপে থেকেই থাকো, ইভেন তো উনি আমার ফ্যামিলির সাথে পর্যন্ত ইনভলভ। আমার বাসায় উনি আসা যাওয়া করতো, আমার মার সাথে ওনার কথা হয়, আমার বাবার সাথে ওনার কথা হয়, আমার ভাইয়ের সাথে ওনার কথা হয়। তো উনি এত কিছু মেক শিওর করছে যে উনি আমাকে বিয়ে করবে। যখন আমি ওনাকে অনেক বেশি প্রেশারাইজ করি যে আমি এভাবে পারতেছি না, আমি এভাবে রিলেশনশিপ রাখতে পারবো না, তো পরে উনি না পেরে বলছে ঠিক আছে তাহলে এঙ্গেজমেন্টটা করে রাখি। আর আমি বলছি তাহলে এঙ্গেজমেন্ট না ডাইরেক্ট বিয়ে করি। তুমি ওর সাথে কি ওর ফ্যামিলি কেউ আসছিল? ফ্যামিলির কেউ আসছিল বলতে ফ্যামিলির কেউ আসে নাই, বাট ওনার মার সাথে ওনার পরিচয় করাই দিছে। ওনার মার সাথে আমি দেখা পর্যন্ত করছি। লাইক একটা মেয়ে মানুষের দেখতে গেলে বুঝি নাই, কোথায় দেখা করছো? ওনার বাসায় আমাকে নিয়ে গেছিল, ওনার মার সাথে আমাকে পরিচয় করা দিছে। ইভেন তো আমি আপনাকে প্রমাণও দেখাইতে পারবো, ওনার মার নাম্বার আমার ফোনে শাশুড়ি মা দিয়ে সেভ করা। আর ওনার সাথে আমার টুকটাক প্রায় সময় ওনার ফোন দিয়ে ভিডিও কলে কথা হইতো ওনার সাথে আমার।
তো আমার কথা হচ্ছে আপু, আপনি আমার কথাগুলো একটু শোনেন। আমি না নিতে পারতেছি না, বুঝছেন? মানে আমার লাইফে এত বড় একটা ট্র্যাজেডি হয়ে যাওয়ার পরে আমি আবার এরকম ভাবে ধোকা খাবো। আমার একটু আপনার থেকে ক্লিয়ারিফাই চাই, কারণ ওনাকে আমি রিচ করতে পারতেছি না, ওনার সাথে আমার কন্ট্যাক্ট নাই। উনি হুট করে কোথায় গায়েব হয়ে গেছে। ক্লিয়ার করবো পরে আমি তোমার কি ক্লিয়ার করবো না আপু, আমার কথাটা শোনেন আপনি প্লিজ, উত্তেজিত হয়েন না, উত্তেজিত হয়েন না, আমার কথাটা শোনেন। এখন ক্লিয়ারিফাই হচ্ছে যে আপনি ওনার হাজবেন্ড হইলে উনি আমার কাছে নিজেকে আনম্যারিড দাবি করে আমার সাথে 2টা বছর রিলেশনশিপ করে আমাকে দিয়ে আমি এঙ্গেজমেন্ট করলাম, এন্ড হচ্ছে কিছু নাই আপু 2 বছরে তুমি ধরতে পারো না সে 2 বাচ্চার বাবা 2 বাচ্চার বাবা। আমি কিভাবে ধরো? আমি তো তার সাথে কখনো রাতে থাকি নাই, আমি তো তার বউ না, আমার সাথে তার সম্পর্ক, আমাদের দিনে দেখা হয়, আমরা দিনে সারাদিন ঘুরি। তাকে জিজ্ঞাসা করো না যে রাত্রের বেলা তোমার কি হয়, রাত্রের বেলা তুমি হ্যাঁ, রাত্রে উনি আমার সাথে 11টার পর থেকে কথা বলে না। উনি বলে যে উনি একটা জুতার ফ্যাক্টরিতে উনি কাজ করে। হ্যালো, হ্যাঁ উনি উনি আমাকে বলছে যে উনি জুতার ফ্যাক্টরিতে, ওনার জুতার ফ্যাক্টরি আছে, উনি সেখানে কাজ করে, সারা রাত ভরে ওনার ওখানে থাকা লাগে। কারণ সকালবেলা ঠিকই আবার ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের সারাদিন কন্টিনিউয়াসলি রাত্রে 11টা পর্যন্ত আমাদের কথা হয়, আমাদের দেখা হয়, আমাদের সপ্তাহে 3 থেকে 4 দিন দেখা হয়। আর এই এঙ্গেজমেন্টের পরে তো বিষয়টা আরো বেশি বেড়ে গেছে। প্রতিদিন আমি এই যে বের হই, আমি এই যে কাজে যাই, সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো থাকে, উনি আমাকে কখনো একা ছাড়ে নাই। আমার কাছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে। উনি আমাকে নিজের গাড়ি দিয়ে উনি আমাকে নিয়ে যায় কাজে, আবার নিজের গাড়ি দিয়ে করে ফেরত নিয়ে আসে। মানে এতটা টেক কেয়ার করে রাখছে, এতভাবে প্যাম্পায়ার করে রাখছে, আমি কিভাবে বুঝবো যে সে ম্যারিড এবং তার 2টা বাচ্চা আছে? ইভেন আমি তাকে রিচ করতে পারতেছি না, আমি তাকে কখনো স্টক পর্যন্ত করিনি। তাকে আমি এত পরিমাণ ট্রাস্ট করি, এত পরিমাণে ভালোবাসি, আমি কখনো তার সোশ্যাল মিডিয়া ভাবে ঘেটে দেখি নাই, কারণ আমার প্রয়োজন পড়ে নাই। তোমাকে 2 বছর ধরে ঘুরাইতেছে, তুমি এই ট্রাস্ট নিয়ে তাকে বলো এখন বিয়ে করতে। আমি তাকে রিচ করতে পারতেছি না, সে তো নাই। তাকে আমি 31শে অক্টোবর থেকে টেক্সট করতেছি, সে লাইনে নাই, তার ফোন বন্ধ, তার মা আমার ফোন ধরতেছে না, তার যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে কেউ আমার ফোন ধরতেছে না, আমি কারোর সাথে রিচ করতে পারতেছি না। যখন আমি ওর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টক করতে গেলাম, সেখানে দেখলাম প্রত্যেকটা পোস্টে আপনার আইডি থেকে লাইক দেওয়া। তখন আমি আপনাকে যে নক করছি যে আসলে আপনি কে, এবং যখন আমি আপনার আইডিতে ঢুকলাম, আমি দেখলাম যে মিথুনের সাথে আপনার ছবি, তাও আজকে কালকে ধরে না, যে পোশাক পরে, যে ড্রেস পরে ছবি দাও, ওগুলো আমার কিনে দাও, আমি নিজে ওকে কিনে দিছি। ওগুলা পরে আপনার সাথে ছবি দাও, আপনি বলতেছেন আপনার সাথে তার 10 বছরের সম্পর্ক, আপনি তার বিয়ে করা বউ, আপনাকে পেলে লেলে বড় করছে। তাইলে ভাই এখানে আমি কি? আমার সাথে এত বড় ধোকা, আমার সাথে এত বড় প্রতারণাটা কেন করলো? ভাই জানে যে আমি একটা পাস্ট থেকে বিলং করি, আমার এত বাজে একটা সিচুয়েশন, সে আমাকে এত কিছু বলে, আমার ফ্যামিলি পর্যন্ত এসে আমাকে সব দিক দিয়ে ম্যানিপুলেট করে। তার ফ্যামিলির সাথে আমি তাকে বিশ্বাস কেন করবো না? সে তার মার সাথে আমাকে প্রতিনিয়ত কথা বলে দেয়। সে আমাকে এমনও বলছে, তুমি আমার মার সাথে বেশি টাইম স্পেন্ড করো, তাহলে তুমি বুঝবা যে আসলে আমি কিরকম, এন্ড হচ্ছে তুমি আমাকে আরো বেশি ট্রাস্ট করতে পারবো, আমি তোমাকেই বিয়ে করব, আমি তোমাকেই বিয়ে করব। আল্লাহ, আমার সাথে এগুলো কি হয়েছে জানেন? সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন জাস্ট আমাকে বলতেছে যে আপু আপনার বিয়ে হয়েছে, আপনার জামাই কেন দেখান না? আমি ফেস পর্যন্ত রিভিল করি নাই যে আমার যেহেতু একটা পাস্টের প্রবলেম হয়েছে, আমি চাই না আমার এই লাভ লাইফটা মানুষ নজর লাগাই দেখ। ইভেন দো মিথুন আমাকে বলছে বিয়ের আগ পর্যন্ত, একবারে আমাকে প্রোগ্রাম করে ওর বাড়িতে নেওয়ার আগ পর্যন্ত আমি যেন কোনো প্রকার কোনো পোস্ট না দেই, আমি যেন তাকে ফেস রিভিল না করাই। যার কারণে আমি তার হাতের ছবি দিল, সে আমাকে বলতো এটা কেটে দাও, এখানে বোঝা যাচ্ছে। বাট আমার মাথায় কখনো এটা আসে নাই যে হাতের ছবি দিলে কি প্রবলেম, এটা দেখলেই বা কি হবে। আমাকে এইভাবে পর্যন্ত ম্যানিপুলেট করছে। তার ভালোবাসা আমি এতটা অন্ধ, আমার ফ্যামিলি ওর উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে আমার মেয়েকে ভালো একটা লাইফ দিবে, আমার মেয়েকে বিয়ে করবে, আমার আর কি চাই? এগুলো আমি কি করতে পারি আপু? আপু আমি এখন কেন বলতেছি, কারণ আমি ওকে রিচ করতে পারতেছি না। আমি কার থেকে খবর নিব? যার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, বলতে গেলে সে আমার হাজবেন্ড সমতুল্য, তাকে আমি রিচ করতে পারতেছি না। যে আমার শাশুড়ির সাথে তোমার কথা হয়েছে বা আমার শাশুড়ি তোমার সাথে কিছু বলছে, আমার তো বিশ্বাস হইতেছে না। আমার কাছে নাম্বার আছে আপু, আমি যদি কথাই না বলে থাকি আমার কাছে নাম্বার কিভাবে থাকবে? নাম্বার শাশুড়ি মা দিয়ে সেভ করা, হোয়াটসঅ্যাপে উনি আমার শাশুড়ি আম্মু দিয়ে, ওনার সাথে আমার কনভারসেশন আছে, ওনার সাথে আমার কলে কথা হয়েছে, উনি আমাকে ওনার বাসায় ইনভাইট করছে, ওনার বাসায় আমার যাওয়ার কথা ছিল, এর ভিতরে হুট করে ওনার সাথে আমার কন্ট্যাক্ট অফ হয়ে গেছে, উনি আমার সাথে রিচ করতেছে না। আমি একটা কথা মিথ্যা বলতেছি না আপু, আমার কাছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে, আমি স্ক্রিনশট আপনাকে দেখাইতে পারবো। যেমন ছবিগুলো আপনাকে দেখাইছি, আমার কাছে প্রমাণ আছে যে ওর মার সাথে আমার কথা পর্যন্ত হয়েছে।
আমি মিথ্যা কথা আপনাকে কেন বলবো আপু? আপনি বুঝতেছেন আমি একটা মেয়ে মানুষ, আমার এঙ্গেজমেন্ট হয়েছে, কাইন্ড অফ বিয়ে সমতুল্য। আমি আমার সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় বলে রাখছি যে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তুলে নিয়ে যাবে। মানুষ আমাকে প্রতিনিয়ত বলে আপনি শ্বশুর বাড়িতে একদিনের জন্য কেন যান না, আপনার যদি বিয়ে হয়ে থাকে। আমি তাকে প্রতিনিয়ত বলি যে দেখেন, মানুষ শুধু আমাকে বলতেছে আমি কেন শ্বশুর বাড়ি যাই না, আমাকে বিয়েটা করে ফেলেন। যখনই বিয়ে নিয়ে কোনো কিছু প্রেশারাইজ করি, উনি জাস্ট একটাই কথা বলে, আমার কিছু সময় লাগবে। আমি তোমাকে বলছি, দেখো তোমাকে বিশ্বাস করানোর জন্য এঙ্গেজমেন্ট করছি না। উনি আমাকে একটা কথা বলে চুপ করে রাখে। এখন আমি সোশ্যাল মিডিয়াতে আমি কি জবাব দিব ভাই? আমার তার মধ্যে এটা বড় কথা না, উনি আমার খরচ তো চালাই না। আমি সোশ্যাল মিডিয়া থেকে যা ইনকাম করছি, উনি আমার থেকে 1 লাখ, 2 লাখ, 50,000, 40,000 এরকম করে 5 লাখ টাকা উনি নিয়ে রাখছে। আপনি বুঝতেছেন আমি কোন জায়গায় আছি? এখন আপনাদের তো আমি এতটুকু শোনালাম যে আমার সাথে আসলে হয়েছেটা কি। এখন টাকার বিষয় যেটা বলি, এটার প্রমাণও আছে। প্রমাণ ছাড়া একটা কথাও বলবো না, প্রমাণ ছাড়া কথা বলার কোনো মানেই হয় না। প্রমাণ দিয়েই প্রত্যেকটা কথা বলবো। যে স্ক্রিনশট কই, টাকার স্ক্রিনশটটা কই, সব স্ক্রিনশট বের করি। ওনার এই প্রবলেম, ওই প্রবলেম, এইটা সেইটা, ওনার কাছে এখন আপাতত টাকা নাই, ওনাকে একটু হেল্প করলে ভালো হবে। তা আমি তো ভাই ভালোবাসি। এখন আমার ভালোবাসার মানুষটা যদি প্রবলেমে থাকে, ওইটা অবশ্যই আমার দেখার কথা, ওইটা অবশ্যই আমি দেখব যতটুকু আমার সাধ্যের ভিতরে আছে। উনি আমাকে 4 আনা দিয়েও হেল্প করে না। মাঝে মধ্যে বললাম না, টুকটাক 1,000, 2,000, 1,000, 2,000 এরকম। তো ওই জায়গায় ওনার কাজে প্রবলেম হইতেছে, ওনার কাছে এখন টাকা পয়সা নাই। ওনার টাকা দিলে হেল্প হইতো। প্রথমবার আমার থেকে নিল 50,000, এরপর আমার থেকে নিল 40,000, এরপরে নিল 60,000। এরকম করে করে ওনার কাছে আমার টোটাল 5 লাখ টাকা, ওনার কাছে আমার এই টাকা এখন আছে। 5 লাখ টাকা উনি নিয়ে রাখছে। আর এই টাকার জন্যই আমি প্রথমে বলছিলাম যে টাকার দাবি ছেড়ে দিছি। এখন আপনাদেরকে বলি যে ও আসলে কোথায়। 31শে অক্টোবর, আমি জানি এটা আমি পরে জানতে পারছি, 31শে অক্টোবর ওর বাড়িতে আপনারা নিউজ, যমুনা টিভি এগুলো সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। 31শে অক্টোবর রাতের বেলা সেনাবাহিনী ওনার বাড়িতে, এইখানেই ওনার বাড়ি, পাটোয়ারি বাড়ি বললেই মানুষ এক নামে চিনে, পাটোয়ারি বাড়িতে এসে সেনাবাহিনী ঘেরাও করে ওনার বাড়িতে রেড চালায়। ওনার বাড়িতে রেড দেয় কারণ উনি মাদক, অস্ত্র এগুলার বিজনেস করে। বুঝতেছেন? উনি মাদক, অস্ত্র এগুলার বিজনেস করে। উনি ওদিন রাতে ফায়ার করছে। ফায়ার করার কারণে আশপাশের এলাকার বাসীরা ওই জায়গা থেকে খবর পাইছে যে হচ্ছে এই বাড়িতে গোলাগুলি, ওরা আসছে, আয়শা ওনাকে ধরে নিয়ে গেছে। এর জন্য ওনার ফোন বন্ধ, এর জন্য ওনার সাথে আমার যোগাযোগ হয় নাই। আমি বান্দা জানি না, আমি তোকে আল্লাহ আমার জানের কি হইলো জানি না। দশাপা, আমি তোকে আল্লাহ আমার জানের কি হইলো, আমার জানকো আমি কেন তাকে রিচ করতে পারতেছি না। টাকার স্ক্রিনশটটা কই? আচ্ছা, আবার খুঁজে বের করি, প্যারা নাই। ওদিন লইলাম স্ক্রিনশটটা, তুমি আমার থেকে পাও, আর কত পাও। আচ্ছা যাক, কথাটা বইলা নেই। তো উনি ওনারে ধরে নিয়ে যায় সেনাবাহিনী। ইভেন দো শুধুমাত্র ওনারে একলা ধরে না, ওনার আরো 2টা লোকরে ধরে, সাথে একটা মেয়েকেও ধরে। মেয়েটার নাম হচ্ছে রিয়া, এলাকারই। ওই মেয়েকেও তারা ধরে। ঠিক রাত্রে 11:30টার সময় ধরে নিয়ে যায়। নিউজ আছে, মিথ্যা কথা বলার কোনো রিজনই নাই এই জায়গায়। যমুনা টিভি সার্চ করলেই যে AR মন্টুর ছোট ছেলে অ্যারেস্ট, মাদক এবং অস্ত্র সহ আপনারা পেয়ে যাবেন। ওর বাবা এক সময় অনেক ভালো অভিনেতা ছিল, AR মন্টু, ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যাবে AR মন্টু। AR মন্টুর ছেলে মিথুন, মেহেদী হাসান, পাটোয়ারি মিথুন। তো
ওইখান থেকে একটা মেয়েকেও তারা ধরে, মেয়েটার নাম হচ্ছে রিয়া। এটা হচ্ছে কবের কাহিনী, এটা হচ্ছে 31 অক্টোবর। আমি জানি না, আমি জানছি কবে, আমি জানছি নভেম্বরের 1 তারিখ। কারণ নভেম্বরের 1 তারিখেই আমি যখন ওদেরকে রিচ করতেছিলাম, কেউ আমার সাথে কথা বলতেছিল না। পরে ওনার ফেসবুক খুঁজে কাউরে পাই নাই, পরে ওনার ইনস্টাগ্রাম খুঁজতে যাই সোনালীরে পাইছি, যে কিনা ওর লিগ্যাল ওয়াইফ। ওর থেকেই জানতে পারছি পরে যে ওর হাজবেন্ড এখন জেলে। কেন নিছে? বিদেশি অবৈধ লাইসেন্স ছাড়া অস্ত্র, সাথে 3200 পিস ইয়াবা এবং 700 গ্রামের মতন গাঞ্জা সহ তাকে অ্যারেস্ট করে, সাথে একটা মেয়ে ছিল। এখন ওই মেয়ের প্রসঙ্গে আসি যে ওই মেয়ে ওই বাসায় আসলে কি করে। পরে জানতে পারছি ওই মেয়ে ওর এক সময়ের গার্লফ্রেন্ড ছিল। মানে ও বিয়ে থাকা অবস্থায়, মানে আমি ওর ফার্স্ট গার্লফ্রেন্ড না, আমি ওর ফার্স্ট না, আমার আগেও আরো 4 জন ছিল। ও এগুলা করেই বেড়ায়, এটাই ওর নেশা। আমি একটা ক্যাপশন দিছিলাম, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি। এটা ওনার ডায়লগ। ওনার যে, আর উনি টার্গেট করে এই টাইপের মেয়েদের যাদের কিনা পাস্ট আছে, যারা ডিভোর্সি, মানে বা অনেকগুলা বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল, বেশিরভাগ ডিভোর্সি, বিবাহিত। ওর 4টা গার্লফ্রেন্ড, আমি 5 নাম্বার। ওর 4টা গার্লফ্রেন্ডেরই আগে ডিভোর্স হয়েছে, ওদের সাথে সে দেখে দেখে প্রেম করছে। এন্ড তার ওয়াইফ এসবের বিষয়ে সবার বিষয়ে ধরতে পারলেও শুধু আমারটাই 2 বছর ধরে তার ওয়াইফ আমাকে ধরতে পারে নাই। কারণ আমি কখনো তাকে নিয়ে ওইভাবে পোস্টই দিই নাই। কারণ আমাকে ওইভাবে বলে রাখছে, জান বাবা বিয়ের আগ পর্যন্ত কিছু না, বিয়ের পরে যা মন চাই কইরো। আমি তো আপনাদেরকে দেখাইলামই। এর জন্য ওর ওয়াইফ আমাকে রিচ করতে পারে নাই, বাট আদার্স যে গার্লফ্রেন্ড গুলা, ওগুলাকে ঠিকই রিচ করতে পারছে। কারণ কেউ হয়তো ছবি পোস্ট করছে, কার সাথে ঘুরতে গেছে, কেউ দেখে ফেলছে, কেউ বলে দিছে। প্রথম যে গার্লফ্রেন্ড ছিল সেও ছিল ডিভোর্সি, গেল। ওইটার সাথে 7 মাস সম্পর্ক থাকার পরে ওর বউ ধরতে পারে, ওর বউ ওখান থেকে ওকে ছাড়াই নিয়ে আসে। এন্ড ওই মেয়ে যখন জানতে পারে যে এই ছেলে তো আমাকে কখনো বিয়েই করবে না, এটা ওর নেশা। অবৈধ জিনিসের প্রতি তার আকর্ষণ কাজ করে। সে সাইকো, তার মাথায় প্রবলেম আছে। সে ভাবে আমি তো পাপ করতেছি, বাট যাদের সাথে পাপ করতেছি তারাও তো পাপী। আপনি কথাগুলো বুঝতেছেন? মানে সে ওই রকম মানুষের সাথে রিলেশন করে যাদের কিনা 5টা স্টার, মানে সে ভালো না, সে ভালো নার সাথেই খারাপ করে, খারাপে খারাপে কাটাকাটি। এটা তার ডায়লগ। মানুষ কতটা সাইকো হইতে পারে। গেল এটা। এরপরে পরের গার্লফ্রেন্ডের সাথে এরকম প্রায় অনেকটা সময়ের সম্পর্ক। ইভেন দো তারা আর বউ এগুলা জানার কারণে, ওর ওয়াইফ যে অনেক ভালো সেটাও বলবো না, অনেক যে খারাপ সেটাও বলবো না। ওর ওয়াইফকে 2টা বাচ্চা ধরাই দিছে, সোনালীকে 2টা বাচ্চা ধরাই দিছে যে তুমি বাচ্চা নিয়ে থাকো আর আমি বাইরে রঙ্গলীলা করে বেড়াই। এখন বলতেই পারেন, একই বাড়িতে থাকলে জামাই বউ যদি একসাথে থাকে তাহলে সে আবার এগুলা করার সময় পায় কিভাবে? এই যে যখন এগুলা ধরতে পারে, এখন স্বাভাবিক আমার জামাই যদি পরকিয়া করে, ওরা যদি আমি ধরতে পারি, আমি তো রাগ করে অবশ্যই বাপের বাড়ি চলে যাব, বা আমি তারা ডিভোর্স দিয়ে দেওয়ার ট্রাই করব। তো এই মেয়েও ওই ছেলেকে, মিথুনকে ডিভোর্স দিয়ে দেওয়ার ট্রাই করছে, বাট মিথুন ডিভোর্স দিতে দিবে না। কারণ সোনালী একদম পিওর। ওর মাথায় এটা সেট যে আমার ওয়াইফের কোনো পাস্ট নাই। আমার এই ওয়াইফ যদি আমার ডিভোর্স হয়ে যায়, আমি একটা পিওর মেয়ে যার কোনো পাস্ট নাই, যে একবারে পিওর শুদ্ধ, এরকম কোনো মেয়ে আমি পাবো না। আর ওদের বংশে ওরা কখনো দ্বিতীয় বিয়ে করে না, ঠিক আছে? বাট এরকম গার্লফ্রেন্ড খেলাখেলি করে। এখন গার্লফ্রেন্ড হয়ে যদি তুমি 10 বছর ওর সাথে থাকতে চাও, তুমি 10 বছর থাকতে পারবা, বাট বিয়ে তোমাকে কখনোই করবে না। বিয়ের শুধু আশা দেখায় যাবে। আগের গার্লফ্রেন্ড গুলোর সাথেও এগুলা করছে, করে করে গেছে, তারপরে পাইছে আমাকে। সব থেকে মগা, সব থেকে বুদ্ধু, যারা কিনা সব থেকে বেশি চড়াই খাওয়া গেছে, যার থেকে 5 লাখ টাকাও নেওয়া গেছে। আমার কষ্টের টাকা ভাই। এই যে সুনামগঞ্জ শুটে গেছি, আমার পায়ের কিছু স্ন্যাপ তুলে রাখছিলাম, আমার পা ফুলে গেছে। আমি টিকটকে হয়তো বলছিলাম যে অনেক ঘন্টা ধরে এত ভারী ভারী লেহেঙ্গা পরে আসি, পা ব্যথায় নাড়াইতে পারতেছি না। কেন করি এগুলা? কারণ আমাকে চালাবে কে? আপনারা যে আমাকে কমেন্ট সেকশনে এসব বলেন সোশ্যাল মিডিয়ায় কেন থাকতে হবে? আমি কি করব? না আমার বাপের কোনো অর্থ সম্পদ আছে, না আমার বড় একটা ভাই আছে,
না আমার কোনো ওইরকম কোনো কিছু আছে, তাহলে আমি কি করে খাবো? আল্লাহ কোনো একভাবে এই সোশ্যাল মিডিয়াটাই আমার দিছিল, যেটার মাধ্যমে আমি 2 টাকা আয় করতে পারি। মুসলমান হিসাবে ফেস দেখানো তো হারাম, তারপরও বলতে গেলে হালাল। আমার কষ্টের টাকা, আমি কষ্ট করে ইনকাম করে আমি মানুষের প্রমোশন করে দেই, এর জন্য মানুষ আমাকে টাকা দেয়, ফাও ফাও দেয় না। আমি কষ্ট করে করে টাকাগুলো জমাইছি। বাসার কাজের সময় আমি প্রায় 6.5 লাখ টাকা খরচ করছি। এগুলো কই থেকে আসে? এগুলো আমার প্রমোশনের টাকা। আস্তে আস্তে টাকাগুলো জমাইলাম। জমানোর পরে উনার দরকার 40,000 70,000, এমন করে করে উনি আমার থেকে 5 লাখ টাকা নিল। তুই একবার দিতেও চাইছে, আমি বলছি ওই যে ভালোবাসা বেশি, আমি বলছি জান যখন আপনার প্রবলেম শেষ হয়ে যাবে আপনি আমাকে একবারে দিয়ে দিয়েন, আমার এখন লাগবে না, এখন আমি নিলে ভেঙে ভেঙে শেষ করে ফেলবো, থাকবে না। টাকার স্ক্রিনশটটা কেন পাইতেছি না? টাকার স্ক্রিনশটটা তো দেখাইতে হবে, নাহলে তো ওর বাড়ির মানুষরা কইব টাকা তো নেয়ই নাই, তাই না? তাহলে তো বলবে যে টাকা তো মনে হয় দেয়ই নাই নাই নাই। ও আমিও যে বোকা, আমিও যে বোকা। আমার কাছে তো ভয়েস আছে, তারপরে কি কি হয়েছে সেটাও তো বলি। তো উনি তো জেলে, আর ওই রিয়া ওই মেয়েটা রাত্রে 11:30 যে মেয়েটাকে ধরছে, এটার সাথে ওখানে সে আকাম করতেছিল। আমার সাথে তো 11টার পরে কথাই বন্ধ হয়ে যায়, আমি তো ঘুমাই যাই। ওদিকে ওই মেয়ের সাথে ওখানে আকাম চলতেছিল। আকাম মানে তো বুঝছেন, মানে এদিকে তার বউ আছে একটা পার্মানেন্ট, তার একটা গার্লফ্রেন্ড যারা আমার ফিয়ন্সে বানিয়ে রাখছে, আমি আছি একটা পার্মানেন্ট, পাশাপাশি আরো কিছু সাইড ক্যারেক্টার আছে যাদের সাথে মজা করে করে বেড়ায়। এটা তার ফুর্তি, এটা তার ভালো লাগে। সে বেড়ার মানে নিজে যে বেড়া, যে আমার তো অনেক ক্ষমতা, দেখ আমি সব পারি, তো এরকম করে মেয়ে ঘুরায়। ওই মেয়েগুলো 3rd ক্লাস, আমি তো জানি না, আমি তো না জেনে ওই মেয়েগুলো সব থেকে বড় 3rd ক্লাস, যারা কিনা যাই না শুই না যে ওর বিয়ে হয়েছে, ওর 2টা বাচ্চা আছে, ওদের 10 বছরের সম্পর্ক। ইভেন দো সোনালি এখন 6 মাসের প্রেগনেন্ট। সোনালি এখন 6 মাসের প্রেগনেন্ট, মানে বুঝতেছেন আমার সাথে এই বিয়ের নাটক খেলার আগেই ওর বউ প্রেগনেন্ট, 6 মাস চলতেছে। তাহলে আমার সাথে এই নাটকগুলা করার কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? আর আমার কষ্টের টাকাগুলা নিয়ে কেন আটকাই দিলি? আমি চলতে পারি না, আমার কাছে টাকা নাই। স্বপ্নার বাসায় আমি যাব, স্বপ্নার আমি বলছি স্বপ্ন আমাকে 2000 টাকা পাঠা, আমার কাছে আপাতত টাকা নাই। আমার ফেসবুকে টাকা ঢুকতে 28 তারিখের পরে ঢুকবে, ক্যাশ টাকা নাই। আমার বিকাশে অলওয়েজ 40 থেকে 50,000 টাকা থাকে, আমার বিকাশের টাকা সব নিয়ে শেষ করে দিছে। এই ফোনে দিয়া আমি তো লাইভে, সরি, নাহলে ওই ফোনে বিকাশ দেখাইতে পারতাম, আমার অ্যাকাউন্টের লেনদেন আছে, ওইটাও তো ওই ফোনে। তো আমার থেকে এরকম করে টাকা নিয়ে রাখছে, টাকা বলছে দিয়ে দিবে। তোমার টাকা আমি মেরে খাবো না, টাকা মেরে খাবো না, সেটার প্রমাণটা আগে দেই। এই যে, আর এটা হচ্ছে যখন সে জেলে গেছে, এখন আমি তো জানি না, 1 তারিখে ওর বউ থেকে আমি এগুলা খবর পাইলাম। আমি তো ব্রোক, আমি মেন্টালি জাস্ট ব্রোক, যে আমি কি বলবো। আমি তো কষ্ট পাইতেছিলাম যে আমার মানুষের সাথে আমার কেন কথা হইতেছে না। আর পরে জানতে পারছি ওর তো বউ আছে, ওর 2টা বাচ্চা আছে, আবার রানিং এ 6 মাসের প্রেগনেন্ট একটা। বাহ, কি লাইফ! আমার সাথে এদিকে প্রেম করে করে বেড়াইতেছে, আমাকে ঘুরাইতেছে, আমাকে প্রোটেক্ট করে রাখতেছে, ওদিকে বউরে যত্ন করতেছে, টেক কেয়ার করতেছে, কত ভালোবাসা দেখাইতেছে। আর এদিকে আমি স্বপ্ন বুনতেছি বিয়ে করব, কত কত মেমোরি ক্রিয়েট করছি, সব আপলোড দিব, মানুষ দেখবে, নাফাইসা নিশা কত খুশি আছে, অনেক খুশি, অনেক সুখ দিয়ে ফেলছে আমাকে। আমি এই সুখটাই ডিজার্ভ করতাম। আমার মতন মেয়েদের সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের কখনো সংসার নসিবে আসে না।
একবার সোশ্যাল মিডিয়ায় পা দিয়ে ফেলছি মানে এই নসিব থেকে সংসার উঠে গেছে। কমেন্টে বলেন না যে সোশ্যাল মিডিয়ার মেয়েদের কখনো সংসার হবে না, ওরা কোনো সংসার করে খেতে পারবে না। আমরা সংসার করতে চাই বিধায় আমাদের সংসার হয় না, খুব করে চাই সংসার হোক, এর জন্য আমাদের সংসার হয় না। আমরা লয়াল থাকি দেখেই আমাদের সাথে এগুলা হয়। লয়ালিটির প্রমাণ কিভাবে দিল দেখলেনি তো, কয়ভাবে ঠকাইছে। বউ আছে জানছি, এটা একটা ঠকাইছে। বাচ্চা আছে জানছি, দ্বিতীয়টা ঠকাইছে। তৃতীয় সে অন্য অন্য জায়গায় আরো অ্যাফেয়ার করে করে বেড়ায়, সে মেয়ে নিয়ে মেয়েবাজি করে, এটা একটা জানছি। সে অবৈধ বিজনেস করে, সে নাশকতার সাথে জড়িত, এগুলা জানছি। ধোকা খাওয়ার আর কি বাকি থাকে, আর কি বাকি থাকে। তারপরে জেলে যাওয়ার পরে, জেলে যখন গেছে, এখন তার সাথে আমার যোগাযোগ তো করতে হবে কোনো একভাবে। তো ফাইমের থেকে নাম্বার নিছে। যেদিন আমি আখিদের বাসায় গেছি, ওইটাও আপনাদেরকে দেখাই। উফ, বিরক্তিকর। আমি ধরেই রাখছি যে আমি বাসা থেকে বের হব না, উনি আসুক, ওনার থেকে আমি উত্তর নিব, উনি কেন আমার সাথে এগুলা করলো। পরে আমি ভাবলাম কার জন্য আমি ঘরে বসে থাকবো, আমারে কেডা চালাইবো। উনি ঠিকই ওনার বউরে টাকা পাঠাইতেছে, আর আমার যে টাকা পয়সা নিয়ে রাখছে আমার টাকায় আমারে দিতেছে না। আমি এখানে চলতে পারতেছি না, আমার এমন একটা অবস্থা। আমাকে কে চালাবে তাইলে? আমাকে কে চালাবে? আমি যে ঘর থেকে বের হব না। যাই হোক, আমি দেখাই। এই 1 নভেম্বরের পরে আমি তো সবকিছু জানলাম, যতটুকু মন ছিল তার প্রতি ওইটা উঠে গেল। এই যে আমি বৃষ্টিতে তো একটা লাশ হয়ে গেছে, দিব্যি বউয়ের লগে কথা বলতে পারতেছে, দেখতে আইতেছে, প্রেগনেন্ট বউ আপনার দৌড়াদৌড়ি করতেছে। ঠিক আছে, এই যে আমি জানতে পারলাম, তখন তার উপরে মনটা আর কিভাবে থাকে, আর কিভাবে থাকে। এই যে হ্যাঁ, ভাই কল দিছিল, কইতেছে সোনালি রে কইলাম দেন মাইয়া লয়ে সিম্পাতি লন, আপনি কি মানুষ মিয়া? আচ্ছা, যাই হোক। তো আমি 3 নভেম্বর আখির বাসায় যাই, আপনারা তো আমার ভিডিও দেখছেন। 3 নভেম্বর যাওয়ার পরে আমি ওর এক ফ্রেন্ডের মাধ্যমে খবর পাই যে কোর্টে ওর সাথে দেখা করতে যাওয়া যাবে। এখন আমার ভিতরে তো ক্ষোভ, আমার তো কথা বলতে হবে যে আপনি আমার সাথে এই কাজটা কেন করছেন, আমাকে উত্তর দেন। আমি উত্তর চাই। আমি আপনার কোন মাথায় বাড়ি মারছিলাম? আমি কি নিজে থেকে আপনার কাছে আসছিলাম যে আমার সাথে সম্পর্ক করেন? আমি কি নিজে থেকে আসছিলাম? আসি নাই তো। তাহলে আপনি নিজে থেকে আমার কাছে এসে, আমার ফ্যামিলি অব্দি এসে, আমি আপনাকে 2বার ছাইড়াও দিতে চাইছি যে আমি সম্পর্ক রাখবো না। আপনি আমার রাখার জন্য আপনার মারে আমার আপনার মার সাথে পরিচয় করাইলেন, আপনার মার সাথে ভিডিও কলে কথা বলাই দিলেন। এরপর আমি কোর্টে গেছি। এই যে 3 নভেম্বর কত ডাকবে হায়া, আমি কোর্টে গেছি। আমি বোরখা পরা, মাস্ক পরা। থেকে নেয় বলেছি আপনার লাগে একটু দেখা করা লাগবে। আমি কতটা খারাপ, আমার সাথে এত বাজে কিছু করার পরেও আমি ওনারে কোর্টে দেখতে গেছি। মানে এতটাই আমি আমার যে সমস্যা, আমি কত বেশি ভালোবাসছি যে আমি এইরকম একটা সময়ে যাইয়া, যেখানে আমার ওনাকে ঘৃণা করা উচিত, আমি ওনাকে কোর্টে দেখতে গেছি, তাও কি বেশে, আমাকে চেনা যায় না। ভালো করে পাইলাম, আমি খুব ভালো করে পাইলাম। আমি লিটারালি কাঁদতেছিলাম। মানে আমি কোর্টে যাইয়া দেখি ওনাকে তো হচ্ছে
কাঠগড়ায় দাঁড়া করাইছে, যেহেতু উনি মেন আসামি। কাঠগড়া থেকে যখন বের করছে, ওনার ওয়াইফ তো প্রেগনেন্ট। ওইখানে আমি দেখতে পেয়েছি সোনালীর এত বড় বেবি বাম্প। এটা দেখে আমার আর মাথা ঠিক নাই, আমার জাস্ট মাথা ঠিক নেই যে ভাই কোন মানুষের জন্য আমি এত কিছু করছি, কোন মানুষরে আমি আমার সর্বস্ব, আমার ভালোবাসা, আমার এফোর্ট, আমার লয়ালিটি, আমার টাকা পয়সা সবকিছু দিয়ে দিছি, আর এখন দেখি তার বউ 6 মাসে প্রেগনেন্ট, পেটে হাত দিয়ে ঘুরতেছে। কাঠগড়া থেকে নামার পরে ওটা যখন সেলের ভিতরে নিয়ে যাইতেছে, ও যাওয়ার সময় ওর বোর কপালে চুমু খাইতেছে। আর আমি সকাল 7টা থেকে যাইয়া কোর্টে বয়ে রয়েছি একটা নজর দেখার লাইগা। 1:30টা পর্যন্ত আমি ওখানে ছিলাম, সকাল 8টা থেকে। আমি সারা রাত না ঘুমাইয়া গেছি। তো আমাকে এই লেভেলের পেইন দেওয়া হয়েছে। তো এই 3 নভেম্বরের পরে আমি যখন আখির বাসায় আবার চলে গেলাম, তখন বাইরে চান্স উনি ফাইম বাইরে দিয়া ওর যে ফ্রেন্ড, যারা 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 জানতো আমার সাথে সম্পর্ক, যাদের থেকে আমি খবর নিতাম, যারাই আমাকে বলছে মিথুন আপনাকে খুব ভালোবাসে, মিথুন আপনার জন্য জান দিয়ে দেয়, মিথুন আগে কখনো কোনো মেয়ের জন্য এত ফ্রাস্ট্রেটেড ছিল না, আপনাকে সে চোখে হারায়, দেখেন না একটা সেকেন্ডও ফোন রাখে না, একটা সেকেন্ড চোখের আড়াল করে না। ওর ফ্রেন্ডরা আমাকে এভাবে বলে বলে ম্যানিপুলেট করছে, আর আমিও ম্যানিপুলেট হয়েছি। কলের রেকর্ডটা কি নেই নেওয়ার তো কথা। এয়ার ড্রপে নিলে কি আবার ওই ডেটে চলে যায়? নভেম্বরের 1 তারিখ, বুঝতেছি না তো, কারণ আমি তো এয়ার ড্রপে নিচ্ছিলাম আপনাদের শোনাবো বলে, যে উনি আমাকে জেলে যাওয়া অবস্থায় যখন উনি জানতে পারছে যে উনার ব্যাপারে আমি সব জেনে গেছি, উনার ওয়াইফ এই সেই হাবি জাবি বাচ্চা কাচ্চা সব আমি জেনে গেছি, তারপরেও উনি আমাকে জাস্ট কিভাবে ম্যানিপুলেট করে। আচ্ছা তাহলে একটা সেকেন্ড, আমি আমার এই ফোন থেকে লাইভে আসি, তাহলে আমি আপনাদেরকে ওর ভয়েসগুলো শোনাইতে পারবো। আমি এখনই আসতেছি, লাইভ থেকে যাবেন না, আমি আমার কথাটা ক্লিয়ার